তসলিমা নাসরিন আসছেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন উদ্যোগ নিলেন। তখন আমি বলেছিলাম যে দেখুন, আমাদের যে সভ্যতা, যে হাজার বছরের বাঙালিদের যে কৃষ্টি কালচার, আমরা লেখকদের ছবি ঘরে টাঙিয়ে রাখি, কিন্তু এই আমাদের এত বছরের ইতিহাসে কখনো লেখককে দেশ থেকে বের করে দেবো, করে দেবো, এরকম ঘটনা কখনো ঘটেনি। এটা আমার সত্যিই মানে খুব লেগেছে। আমার যেটা উপলব্ধি হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি খারাপ অবস্থা হয় সেটা হচ্ছে মুসলমান মেয়েদের। আমার মাকে দেখেছি, আমার বাবা কমিউনিস্ট পার্টির বললাম জেলা কমিটির সদস্য ছিলেন, আমার মাকে নিয়ে কোনোদিন একটা মেলাতে যাননি, কোনোদিন একটা সিনেমা হলে যাননি, কোনোদিন একটা যাত্রাতে যাননি। বামপন্থীদের তো জেনেছি যে তাদের কাছে সত্য ছাড়া বা সঠিক দিক নির্দেশ তাদের আর কিছুই নেই। তাদের তার কী আচরণ তারা করছে, তাদের কাছ থেকে কী প্রত্যাশা করতে পারি, মুসলিম মেয়েরা কী প্রত্যাশা করবে তাদের কথা, তাদের হয়ে মানে আমি খুব অন্তরের সঙ্গে অনুভব করি যে তাদের এই দুঃখ যন্ত্রণাটা। আপনাকে বলি একটা ঘটনা, আমারই একটি পরিচিত মেয়ে ডাক্তার, জানেন তো, তো স্বামীর সঙ্গে গণ্ডগোল হয়েছে, ডিভোর্স না, তার হাজব্যান্ডকে বিয়ে করে নিয়ে অন্য জায়গায় রয়ে গেল, বিয়ে করে নিয়ে। আমরা যখন দেখবেন যখন মাইনরিটি পলিটিক্স হয়, তারা মুসলমানদের আসলে তারা মুসলমান পুরুষদের কথাই ভাবছে। নমস্কার, বাংলা স্ফেয়ারে আজকের পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিন তিনেক আগে আমি তসলিমা নাসরিনের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি তখন নিউ ইয়র্কে ছিলেন এবং আগামী 1 আগস্ট কলকাতায় রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠানে তার আসার কথা। প্রায় 20 বছরের ব্যবধানে সেই অনুষ্ঠানেই প্রথম কলকাতাবাসী তসলিমাকে দেখতে পাবেন। তো সেই ইন্টারভিউতে তিনি একজনের খুব প্রশংসা করেছিলেন, করে বলেছিলেন যে তিনি আমার মতের পথের শরিক এবং আমার বিশেষ বন্ধু। যদিও তার অর্গানাইজেশন খুব একটা বড় কিছু নয়, তবু আমি তার ডাকেই প্রধানত যাচ্ছি। তার সঙ্গে মোহিত রায় এবং আরও 2-1 জনের নাম করেছিলেন, যারা একসঙ্গে এই অনুষ্ঠানটার আয়োজন করছে। তা আমার তখনই মনে হলো যে তসলিমা আসছেন সেটা তো খবর বটেই, তসলিমাকে আনছেন যিনি, তাকেও একটু আপনাদের সামনে পেশ করলে আমি নিজেও একটু সমৃদ্ধ হই, একটু বোঝার চেষ্টা করি কী মনস্তত্ত্ব তাকে তসলিমার এত প্রায় অভিন্ন হৃদয়ে বন্ধু করে তুলল। সেই জন্যেই আমি আজকে তাকে এই পডকাস্টে আহ্বান জানিয়েছি। তিনি আসতে সম্মত হয়েছেন। তার নাম ওসমান গনি মল্লিক। এখন ওসমান বলেই ডাকি। হ্যাঁ হ্যাঁ, বয়সে তো ছোট, অনেক ছোট। আপনি একসময় হেডমাস্টার ছিলেন। একটু আগে আপনার সঙ্গে আলাপচারিতায় নিয়েই বললেন যে 50 বছর বয়স হয়ে যাওয়ার পরে আপনার আর হেডমাস্টারই করতে ইচ্ছে করল না, আপনি আইনে চলে এলেন। তো এই LLB কি আগে থেকেই করা ছিল? হুগলি মহসিন বলে একটি কলেজ আছে, হ্যাঁ, সরকারি কলেজ। ওই সরকারি কলেজে কী হয়, মূলত গভর্নমেন্ট অফিসারদের জন্য একটা কলেজ ছিল, বা যারা সরকারি চাকরি করে তাই ওটা ইভিনিং কলেজ ছিল। তো আমি যখন উলবেড়িয়াতে তখন চাকরি করছি, তখনই আমি কলেজটায় ভর্তি হই। তারপরে কলেজ থেকে আমি LLB করি, ল পাস করি। হুগলি মহসিনে আমার বাবা ছাত্র ছিলেন, হ্যাঁ, ফলে আমি জানি। কুরুভিলা জাকারিয়া এক সময় পড়াতেন। খুবই নামকরা কলেজ, শুধু তাই নয়, ওই কলেজে একটা বৈশিষ্ট্য আছে যে পশ্চিমবঙ্গে যত জাজ আছে দেখবেন লোয়ার কোর্টে বা হাইকোর্টে, তাদের একটা বড় সংখ্যক ছাত্র, কিন্তু বড় সংখ্যক জাজ এই মহসিন কলেজের ছাত্র। তার মানে আইনও কি সেখানে খুব ভালো করে খুব পড়ানো? ভালো করে পড়ানো হয় এবং সিরিয়াস ছেলেরা পড়ে। যেহেতু অনেক চাকরিজীবী পড়তে যায়, অনেক পুলিশ অফিসারও পড়তে যায়, একসময় অনেক ডিজিটিজিও পড়েছেন ওখান থেকে। খুব সিরিয়াস ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখনো সেই ধারা অব্যাহত আছে? এখন সেই ধারাটা নেই, এখন কলেজটা 5 ইয়ার্স হয়ে গেছে, ডে হয়ে গেছে, যার ফলে এখন জাস্ট যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা পড়ে, কিন্তু আগে কলেজটাতে খুবই সিরিয়াস ছেলেমেয়েরা পড়াশোনা করতো। ওকে, তো আইনের প্রতি আপনার আকৃষ্ট হওয়ার কারণ? দেখুন, আইনের প্রতি আকৃষ্ট যেটা বলছে ইউনিফর্ম সিভিল কোড। আমি যখন প্রথম সংবিধানের সঙ্গে পরিচিত হই,
আর্টিকেল 44, এদিকে বলছে জেন্ডার রিলিজিয়ান নির্বিশেষে সমানাধিকার। আবার একাধারে বলছে শরিয়া অ্যাক্ট 1937, সেখানে সমানাধিকার নেই। কোনটা প্রিভেল করবে কোনটা করবে না, তখন থেকেই আমার আইনের প্রতি ঝোঁক পড়ে এবং সংবিধানটা পড়তে আরম্ভ করি। সংবিধানটা আমি এভাবেই পড়েছি যে 46 সালে যখন সংবিধান সভা তৈরি হয়, যে কী আলোচনাটা হয়েছিল, প্রথম ওইটা পড়ি আমি। ওই 46 থেকে ওই 5টা খণ্ডে বের করেছে, লোকসভা বা রাজ্যসভা বের করেছে, সেটা আগে পড়ি। পড়ে আমি মানে সংবিধানকে বোঝার চেষ্টা করি এবং শুধু ওইরকমভাবে বুঝি না। সম্রাদিত্য পাল হ্যাঁ, জীবনের শেষ কয়েকটা বছর শুধু এটাই করেছেন। শুধু তাই নয়, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেই ডিবেটটা ভারতবর্ষে আইনে কিভাবে এলো এবং সুপ্রিম কোর্ট সেই আইনটা আজ পর্যন্ত কিভাবে ব্যাখ্যা করেছে, মানে আমার মনে হয় যে এত ভালো কোনো আপনাদের জন্যে এর চাইতে কোনো ভালো লেখা বই আছে বলে মনে হয় না। খুব দামি যদিও। তো তারপরে আমি কি করি যে 50 সালের মানে যে প্রথম সংবিধানটা প্রিন্ট নিই এবং দেখি ধাপে ধাপে কীভাবে অ্যামেন্ডমেন্ট হলো, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট কীভাবে হলো। এই সংবিধানের প্রতি প্রেমের জন্যই মূলত আমি আইনটাকে বেছে নিয়েছি। তো ছাত্র পড়াতে ভালো লাগতো না? না, ছাত্র পড়াতে তো অবশ্যই ভালো লাগতো। ছাত্ররা মূলত আমার দ্বারা ছাত্ররা খুব ইন্সপায়ার হতো, কিন্তু ছাত্রদের ক্ষেত্রে কী হয়, একটা স্কুলের মধ্যে আমি সীমাবদ্ধ হয়ে গেলাম। ধরুন একটা স্কুলে আমি ভালো কিছু করলাম, একটা ছেলের উপকৃত হলো। এখন ধরুন আমি যদি বলি ইউনিফর্ম সিভিল কোডটা লাগু হয়, অনেক লক্ষ কোটি মানুষের উপকার। সেই দিক থেকে আমি যে পার্সপেক্টিভটা বা আমার ক্ষেত্রটা চেঞ্জ করেছি, অন্য কিছু না। বরঞ্চ একটা অনিশ্চিত আপনার জগতে বিষয় এসেছি। কি ছিল? আমার বিষয় ছিল ইংরেজি। তাহলে সেখানে আমি যখন চাকরিটা ছাড়ি, আমার বেতন তখন মোটামুটি লাখের উপরে, কিন্তু সেই একটা অনিশ্চিত জগতে এসেছি। আইনি তো সব এসেই মাসে লক্ষ টাকা রোজগার করা খুব দুরূহ ব্যাপার, কিন্তু সেই আমি তাও এসেছি যে টাকাটা ফ্যাক্টর না, কিছু যদি তার করা মানে যায়। আপনার অনেক টাকা আছে। না না, একদমই টাকা নেই, আমি খুবই ডাউন টু আর্থ মানুষ। কিন্তু ওই যে বলেছি যে মানুষের জন্য কিছু করা যায়, আমার সিদ্ধান্ত হয়েছিল যে যেহেতু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে, চলো এবার একটু। আপনি আপনার নিজে বিয়ে করেছেন? হ্যাঁ। তো আপনার স্ত্রী তো আপনার এই জেহাদি ফর্ম দেখে কি বলেন? না না, আমার স্ত্রী বলে জীবন একটাই, ভালো কাজে লাগাও। এদিক থেকে তিনি তার সিদ্ধান্ত ঠিকই যে এরকম সাধারণ মানুষভাবে যা সংসার প্রতিপালন করবে এরকম করে লাভ নেই, একটা কিছু ভালো কাজ করে লাইফটাকে নিয়োজিত করো। দাগ ঠিক আছে। রেখে যাও। হ্যাঁ, না ভালো কাজে লাইফটা নিয়োজিত করো। দাগ যদি নাও থাকে, অন্তত আমি আমার ছেলে যেন জেনে যেতে পারে যে সে একটা ভালো মানুষ ছিল। তা আপনার পুত্র আছে? হ্যাঁ, আমার ছেলে আছে, আমার ছেলে ক্লাস 12-এ পড়ে। একটাই ছেলে? একটি ছেলে। ওকে। তো আপনি কি একটা উদারপন্থী মুসলিম বাড়িতে আপনার জন্ম, না আপনার বাবা কি খুবই উদারপন্থী ছিলেন? আমার বাবা উদারপন্থী ছিলেন এবং তখনকার দিনে কমিউনিস্ট পার্টি, জেলা কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, অবিভক্ত কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন। আচ্ছা, কোথায়? মেদিনীপুরে। তখন তো অবিভক্ত মেদিনীপুর ছিল। তো আপনি আদতে মেদিনীপুরের লোক? আদতে মেদিনীপুরের লোক, এখন সেটা পশ্চিম মেদিনীপুর। কিন্তু কোন জায়গাটা? ঘাটাল। ঘাটাল। ও, দেববাবু যেখান থেকে আমরা বলি প্রতিবাদ। যে বিদ্যাসাগরের জন্মস্থান। হ্যাঁ। এই হোক। তো কিন্তু বাবারও একটা লিমিটেশন। বীরসিংহ গ্রামটা কি ঘাটালের ঘাটাল অন্তর্গত? মহকুমার মধ্যে। ওকে। ঘাটাল মহকুমার একটা বৈশিষ্ট্য, আপনি ঘাটালকে কেন্দ্র করে যে একটা সার্কেল টানেন 15 কিলোমিটার দিয়ে, দেখবেন ঘাটালের মধ্যে পাবে বিদ্যাসাগর, রামমোহন, রামকৃষ্ণ এবং এম.এন. রায়। এই জায়গাগুলো আপনি সার্কেলের মধ্যে পেয়ে যাবেন। সুতরাং ওই নদী, হ্যাঁ, ওই নদীমাতৃক উপত্যকাটা খুবই উর্বর মানে মস্তিষ্কের দিক থেকেও? সেদিক থেকে। এবং শরৎচন্দ্র। আচ্ছা। তো সে যাই হোক, তো আপনি এই অভিন্ন দিওয়ানি বিধিতে আপনার আকৃষ্ট হওয়ার কারণ কী ছিল? আপনার বিয়েতে তো কোনো ঝামেলা হয়নি, আপনার বাবা ঠিকঠাকই বিয়ে দিয়েছিলেন। না, বাবা বিয়ে দেয়নি, বিয়ে আমি নিজেই পছন্দ করে করেছি। ওকে। পছন্দ করে করেছি। আপনাদের কমিউনিটি থেকেই? না, আমাদের কমিউনিটি থেকে নয়। আচ্ছা। এবং তখন আমি বিয়ে করেছি, দেখুন আমার মিসেস হিন্দু কমিউনিটিরই, কিন্তু যে রিলিজিয়ান চেঞ্জ করলে আমি বিয়ে করব না। এবং আমার ছেলেও, যে তার ছেলে, আমার ছেলে নাম অরণ্য জানা, মানে তার মাই তার গার্ডিয়ান। এবং আমি ওইটাও বলেছিলাম যে এই ধর্মীয় রীতিনীতি আমি ওইখানেই ব্রেক করে দিয়েছি, আর কোনো ধর্মীয় রীতিনীতি আমার বাড়িতে পালিত হয় না। তো কবে থেকে আপনার এই চেতনা হলো? মূলত
আমি বাড়িতে কী ছিল, আমার উপরে দায়িত্ব ছিল যে মুদিখানা দোকান যাওয়া, ওই যেটাকে বলে ভুসিমাল দোকান, গ্রোসারিতে। তো সেখান থেকে আমি একটা বিবেকানন্দ জীবনী কিনে আনি, এগুলো বিক্রি করতে গিয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে রিলিজিয়ান বলতে এটাই বোঝায়, মানুষকে ভালোবাসাই বোঝায়। তারপরে পরবর্তীকালে রবীন্দ্রনাথের সংস্পর্শে আসি 13-14 বছর বয়সেই। তখনই আমার প্রতীয়মান হয়ে যায় যে এগুলো, যেগুলোকে ধর্ম বলা হয়, এগুলো কিছুই না, এগুলো কিছুই না, এগুলোতে কোনো সত্য নেই। ওই 13-14 বছর বয়সে এটা আমার উপলব্ধি হয়ে যায়। কিন্তু রবীন্দ্রনাথেরও একটা ধর্ম ছিল, সেটা ব্রাহ্ম ধর্ম। হলেও রবীন্দ্রনাথের উনি ধর্ম, নিরীশ্বরবাদী ছিলেন, কিন্তু পরমেশ্বরে তো বিশ্বাস ছিল। কিন্তু যতগুলো ধর্ম আছে, ঈশ্বর চিন্তার দিক থেকে রবীন্দ্রনাথের মতো সুউচ্চ মানে ঈশ্বর চিন্তা আর কারোর মধ্যে নেই। এটা আমার মনে হয়েছে যে যদি ঈশ্বর থেকেই থাকে, তাহলে এই রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, যে ঈশ্বর, সেই ঈশ্বরকে মানা যেতে পারে, আর কোনো ঈশ্বরকে মানা যেতে পারে না। এই রবীন্দ্রনাথের ঈশ্বর হচ্ছে তাই তোমার আনন্দ Yes, আমার পর, আমি জাস্ট এই লাইনটাই বলতে চাইছিলাম, তুমি তাই এসেছো নিচে, হ্যাঁ, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, সব তোমার প্রেম সব হতে যে মিছে। মিছে। এটা আমি জাস্ট এইটাই বলতে চাইছিলাম। তো ঠিক, খুবই ভালো কথা। তো আপনি প্রথমে পড়লেন বিবেকানন্দ পড়লেন, না প্রথমে প্রথমে রবীন্দ্রনাথ পড়লেন? বিবেকানন্দ জীবনী এবং তার 14টা খণ্ডই পড়লাম। এক শঙ্করী বাবুর? না, ওই বেলুর মঠ থেকে উদ্বোধন কার্যালয় থেকে যেটা উদ্বোধন বেরিয়েছিল কার্য, তখন, আচ্ছা। সেই খণ্ডগুলো আমি পড়েছিলাম। বিবেকানন্দর কোন দিকটা আপনাকে সবচেয়ে আকৃষ্ট করেছিল? দেখুন, বিবেকানন্দ নিজেই এক জায়গায় বলেছেন যে শঙ্করাচার্য যে বেদান্তের কথা বলেছে, সেই বেদান্ত মঠের মধ্যে সীমাবদ্ধ। আমি বেদান্তকে চাষির কাছে মাঠে ময়দানে নিয়ে এলাম, যে তার মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি যে প্রেম, এই বিবেকানন্দ এই দিকটি আমাকে বেশি মাত্রায় উদ্বুদ্ধ করে। আর একটা জিনিস, তার মধ্যে যে আত্মবিশ্বাস, প্রচণ্ড পরিমাণ কনফিডেন্স। আমার মনে হয়েছে একটা জায়গায় আমি বলেছিলাম যে বিবেকানন্দের অবদান কী। আমি বলেছিলাম বিবেকানন্দের কিছু না অবদান থাকলেও এই আসমুদ্র হিমাচল যে মানুষকে তিনি এই আত্মবিশ্বাসটা জুগিয়েছিলেন। আত্মবিশ্বাসী করে তুলতে পেরেছিলেন সেটা বলা যাবে না, তবে নিজের আত্মবিশ্বাসটার একটা যেটা আপনি বলার চেষ্টা করছেন, একটা ইনফেকশাস ব্যাপার ছিল। কিন্তু বেদান্তবাদীরা তো ট্রান্সমাইগ্রেশন অফ সোলে বিশ্বাস করে, কেমন, যে আত্মা অমর, দেহ পুড়ে টুড়ে যায় বা কবর চলে যায়। এটা তো কোনো আপনার তাসলিমার বা আপনি আপনার বিশ্বাস করার কথা না। না, ওই যে বিবেকানন্দ এক জায়গায় বলছেন না যে দেখ, তোদের হিন্দু ধর্মের আমি কিছু বুঝতে পারলাম না ঠিকই, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। এই জায়গাটা, যে হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, এই জায়গাটাই আমি বলার চেষ্টা করেছি আর কি। তার মানে আপনি একটা বৌদ্ধিক কাঠামো নিজের মনের মধ্যে তৈরি করার জন্য এমন দুজনকে বেছেছেন যে বাঙালি হিসেবে আর তো এর চাইতে ভালো নাম আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো সে যাই হোক, তো ফলিত লেভেলে কবে থেকে আপনি এর চর্চা শুরু করলেন যে এইসব ফালতু ধর্মীয় অনুশাসন, 3 তালাক উঠিয়ে দিতে হবে, কিংবা অভিন্ন দেওয়ানি বিধি চাই, কবে থেকে? অভিন্ন দেয়ানি বিধি চাই, এটা আমি মূলত 2006 সাল থেকেই আইন পড়ার সঙ্গে সঙ্গে এটা আমার মধ্যে আর কনসলিডেট হয়েছে যে এটার সমাধান না। প্রথমত বলি, আপনি দেখবেন বা আমার যেটা উপলব্ধি হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি খারাপ অবস্থা হয়, সেটা হচ্ছে মুসলমান মেয়েদের মতো এত দুরবস্থা পৃথিবীর কোনো সম্প্রদায়ের মধ্যে নেই। আমার মাকে দেখেছি, আমার বাবা কমিউনিস্ট পার্টির, বললাম, জেলা কমিটির সদস্য ছিলেন। আমার মাকে নিয়ে কোনোদিন একটা মেলাতে যাননি, কোনোদিন একটা সিনেমা হলে যাননি, কোনোদিন একটা যাত্রাতে যাননি। কেন যাননি কারণ এই যে মুসলিমদের মেয়েদের ঘরের মধ্যে থাকতে হবে, তাদের এই যে একটা জায়গা, অন্তঃপুরবাসিনী? হ্যাঁ, এই জায়গা থেকে তাহলে তিনি, আমি বললাম যে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যও এই জায়গা থেকে বেরোতে পারেননি। পরবর্তীকালে ল পড়তে এসে দেখেছি যে মূলত এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি সমাধান না করা যায়, মুসলমান মেয়েরা বেরোতে পারবে না, তাদের সমস্যার সমাধান হবে না। মানে আমি খুব অন্তরের সঙ্গে অনুভব করি যে তাদের এই দুঃখ যন্ত্রণাটা। আপনাকে বলি একটা ঘটনা, আমারই একটি পরিচিত মেয়ে, ডাক্তার, জানেন তো। তো স্বামীর সঙ্গে গণ্ডগোল হয়েছে, ডিভোর্স না, তার হাজব্যান্ড একটা বিয়ে করে নিয়ে অন্য জায়গায় রয়ে গেল, বিয়ে করে নিয়ে কিছুই করা গেল না। আরেকটি ঘটনা, তখন আমি হেডমাস্টার,
মুর্শিদাবাদ থেকে মেয়ে ফোন করেছে, মানে ওই 13 বছরের মেয়ে, যাই হোক কোথাও থেকে ফোন করেছে আমার মোবাইলে, যা মেয়েটির বাড়ি থেকে বিয়ে দিচ্ছে, মেয়েটি ফার্স্ট গার্ল। তো আমি গেছি, আমার বন্ধু বান্ধব নিয়ে গেছি, থানাতে কোনো অভিযোগ নিল না, ভিডিও কিছু করতে পারলো না, মেয়েটির বিয়ে হয়ে গেল। এটা কোন সালের ঘটনা? এটা ঘটনাটা হচ্ছে এই 2015। হুম। কিন্তু তাহলে ধরুন এই অভিন্ন দেওয়ানি বিধি, আপনি তো একদম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট পড়েছেন, সেখানে এই অভিন্ন দেওয়ানি বিধির কথা স্বয়ং আম্বেদকর নিজে এর প্রবক্তা ছিলেন, এবং এখন তারই প্রধান উদ্যোগে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালসে এটা আছে, বাট অ্যাজ এ গোল। আর নেহরুর বক্তব্য ছিল এসেনশিয়ালি যেটা, সেটা হচ্ছে যে যেহেতু দেশ সবে স্বাধীন হয়েছে এবং যারা ভারতবর্ষে যেসব মুসলিম থেকে গেছেন তাদেরকে এই মুহূর্তে যদি একটা অভিন্ন দিওয়ানি বিধি করা হয়, তাহলে তাদের মনে হতে পারে যে তারা যে ভারতবর্ষকে চুজ করলো সেটা একটু আঘাতপ্রাপ্ত হতে পারে। অতএব তিনি চেয়েছিলেন যে মুসলিম সমাজের মধ্যে থেকেই একটা কনসেনসাস তৈরি হোক, যারা নিজেরাই দাবি করবে যে তাদের অভিন্ন দেওয়ানি বিধি চাই। আপনার কি মনে হয় এটা খুব রিয়ালিস্টিক চেতনা ছিল? এটা একদমই রিয়ালিস্টিক চেতনা ছিল। এখানেই নেহরুর ভুলটা হয়েছে। এবং নেহরু বলছে মুসলমান সমাজের আহত হবে, সেই মুসলমান সমাজে কারা আহত হবে, পুরুষ না মহিলারা? তিনি আদৌ সেই মুসলমান পুরুষদের কথাই ভাবছেন। নেহরুর মতো লোক, যাকে আমরা পণ্ডিত বলি, সত্যি তার লেখা অসাধারণ লেখা সব, তিনি মুসলমান পুরুষদের কথাই ভাবছেন, কিন্তু তার অর্ধেক তো মুসলিম মহিলা, তাদের কথা তার মনে এলো না কেন? আমরা যখন দেখবেন যখন মাইনরিটি পলিটিক্স হয়, তারা মুসলমানদের আসলে তারা মুসলমান পুরুষদের কথাই ভাবছে, একবার মুসলমান মেয়েদের কথা ভাবছে না। তাহলে অর্ধেক যে মুসলিম মেয়ে, তখন দেখবেন আপনি ডিবেটে কে মুন্সি, যে ভারতীয় বিরুদ্ধে যিনি করেছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে একাধারে তুমি এই শরিয়া শাসনে দেবে, ধর্মীয় স্বাধীনতা দেবে, আবার একাধারে সমান অধিকার পাবে মেয়েরা, যে সোনার পাথর বাটি, ইউনিফর্ম সিভিল কোড ছাড়া এটা হতে পারে না। তিনি সেই যুগেই দাঁড়িয়ে বলেছেন, পরবর্তীকালে সেটাই প্রমাণিত হলো। আর একটা কথা তিনি বলেছেন, শরীয়তি আইনে মেয়েদের যে যন্ত্রণা বা সমস্যার কথা আপনি বলছেন, সেটা কিভাবে লঙ্ঘিত একটু বলুন তো আমার দর্শকদের বোঝানোর জন্য। দেখুন, আমাদের যে হিন্দু লয়ের কথা একটু বলি। হিন্দু ল তো শুধু হিন্দুদের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন, এই 4 ধরনের মানুষদের জন্য ইউনিফর্ম ল। এবং সেই আইনটা হয়েছে কিন্তু কোনো ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে নয়, অর্থাৎ গ্রন্থ সাহেবের উপর ভিত্তি করে নয়, গীতা উপনিষদের উপরেও ভিত্তি করে, মনুসংহিতার উপরেও ভিত্তি করে নয়। আইনটা হয়েছে জাস্টিস, ইকুইটি, গুড কনসেন্স, অর্থাৎ সাম্য, ন্যায় এবং বিচারবোধ থেকে আইনটিকে তৈরি করা হয়েছে। কিন্তু 1937 সালে যে শরিয়া আইনটি হলো, এই আইনটি কোডিফাইড নয়। 2-3 লাইন বা 4 লাইন লেখা আছে যে কি, যে মুসলিমদের এই ব্যাপারগুলো, বিবাহ বিচ্ছেদ, সাকসেশন, গার্ডিয়ানশিপ, এগুলো মুসলিমদের শরিয়া অর্থাৎ হাদিস এবং কোরআন অনুযায়ী এগুলো নির্ধারিত হবে, যে আনকোডিফাইড ল। এবং এই যে শরিয়া, হাদিস, কোরআন, এটা 1400 বছর আগের। তখন মানুষের কনসেপ্ট, মানুষের ধারণা, মানুষের অধিকারবোধ, এখন মানুষের অধিকারবোধ পুরো পাল্টে গেছে। যে 1500 বছর আগের ভাবনা চিন্তাতে একটা মেয়েকে সমান অধিকার দেওয়া যাচ্ছে না। কী কী ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না যদি বলেন, সেগুলো আমি বলতে পারি কী কী ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। যেমন ধরুন, বিবাহ আইনের ক্ষেত্রে বলছে, একটা পুরুষকে বলা হচ্ছে আইন অনুযায়ী সে একসঙ্গে 4টে স্ত্রীকে ঘরে রাখতে পারে। পলিগামিকে পুরোপুরি স্বীকার করা হলে সেটা বেআইনি নয়। কিন্তু উল্টো দিকে যদি বলি সমানাধিকারের ক্ষেত্রে, পলিএন্ড্রি অর্থাৎ মেয়েদের কিন্তু 4টে স্বামীকে রাখার কোনো অধিকার নেই। যদিও দুটোই নিন্দনীয় ব্যাপার, আজকের দিনে দুটোই নিন্দনীয় ব্যাপার, কিন্তু পুরুষদেরটাকে আইনসম্মত করে দেওয়া হলো। সবচেয়ে মারাত্মক যেটা, যে কিন্তু একটা আমি আচ্ছা বলেন। সবচেয়ে মারাত্মক যেটা, যে আমরা সাধারণত বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের লোকেদের বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে যেতে হয়। আদালতে যে কোনো একটা পক্ষকে পিটিশন করতে হয়, বা দুজনে মিলে পিটিশন করে, জজ সাহেব দুজনের কথা শোনেন, শোনার পরে তিনি হয় বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেন, নাহলে করেন না, ডিভোর্স হয়ে যায়। কিন্তু একমাত্র মুসলিমদের ক্ষেত্রে মুসলিম পুরুষদের জীবকে এতটাই ক্ষমতা দিয়েছে শরিয়া এবং ভারতীয় আইন, যে সে উচ্চারণ করেই তালাক দিয়ে দিতে পারে,
ডিভোর্স দিয়ে দিতে পারে, কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। এই সুযোগটা মুসলিম ছেলেরা পুরো মাত্রায় নেয়, এবং মুসলিম মেয়েদেরকে এখানে এইটাই হচ্ছে যন্ত্রণার দিক। তারা যে দেখবেন মুসলিম মেয়েরা 498 করতে পারে না, মেনটেন্সে কিছু করতে পারে না, যখনই যাবে পরের দিনই তাকে 1 মাস 2 মাস 3 মাসের নোটিশে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেবে। 498 কেস যাবে মুসলমান মেয়েদের কোনো সুবিধা হয়নি। তো এই যে জায়গাটা এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স, এটা শরিয়ায় স্বীকৃতি দিয়েছে এবং মুসলিম মেয়েদের এখানেই একবারে কোণঠাসা করে দিয়েছে। এটা গেল একটা। তৃতীয়ত যেটা উত্তরাধিকার আইন, ভাই বোনের ক্ষেত্রে যদি বাবা মারা যাচ্ছে, সেক্ষেত্রে ছেলে যদি 10 কাঠা জায়গা পায়, তার বোনটা পাচ্ছে 5 কাঠা জায়গা, বা ছেলে যদি 10 কাঠা পায়, মাও পাচ্ছে 5 কাঠা। তাহলে কোনো জায়গাতে, সব জায়গাতে অর্ধেক, ছেলেদের সব ক্ষেত্রেই অর্ধেক। তো এই জিনিসে খুব মুসলিম মেয়েরা সাফার হচ্ছে। আর একটা জায়গায় মুসলিম মেয়েদের খুবই খারাপ অবস্থা। একটা অধ্যাপক এসেছিল আমার কাছে, অধ্যাপিকা, তার হাজব্যান্ড মারা গেছে, তাহলে ছেলের গার্ডিয়ান তো হবে তিনি, কিন্তু আইনে তো তিনি গার্ডিয়ান হতে পারছেন না, তার দাদু হয়ে বসে আছেন গার্ডিয়ান। ছেলের নামে কিছু প্রপার্টি আছে, তিনি হয়তো কিছু বিলি বন্দোবস্ত করবেন, ব্যাংকে টাকা আছে, তুলতে পারছেন না, কারণ তাহলে তিনি অধ্যাপিকা, তার নিজের ছেলে, তিনি অভিভাবিকা হতে পারবেন না। এই যে শরিয়া আইনের এই যে ডিসক্রিমিনেশন, কেন, মানে পুরুষতান্ত্রিক ব্যবস্থাটা এমনই? হ্যাঁ, সেটা 1500 বছর আগের আইন, সে তুমি বলছো এখনো সেটাকে চালাবো? না, আমি বুঝতে পারছি কেন মা হতে পারবে না, এটা আমি বোঝার চেষ্টা। না, এটা যেহেতু কোরআনের ডিকটেট, হাদিসের ডিকটেট, যে হতে পারবে না, কারণ সেখানে কনসেপ্টটাই ছিল যে মেয়েরা হচ্ছে পুরুষদের অর্ধেক। এমনকি এখানে তো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আমরা শরিয়া মানি না, অর্থাৎ শরিয়া আইনে নিজেই আমাদের এখানে ক্রিমিনাল বিচার ব্যবস্থা চলে না। সেখানেও কিন্তু বলা আছে এরকম যে যদি সাক্ষ্য দিতে হয়, যদি যেখানে দুজনের সাক্ষ্য দরকার, একটা ছেলে যদি একজন পুরুষ সাক্ষ্য দিলে, সেখানে আরেকজনের পরিবর্তে দুজন মেয়েকে সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ ওয়েটেজটা হবে দুজন মহিলার সাক্ষ্য Equal to one একজন পুরুষ। পুরুষের সাক্ষ্য। এই যে কনসেপ্টটা আরও মজার ব্যাপার দেখুন, এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ড, এটাকে তো ব্যান করে দেওয়া উচিত ছিল, করেনি সরকার। এরা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে যে মুসলিম মহিলারা পুরুষদের অর্ধেক, কখনোই সমান হতে পারে না। আমাদের বাংলাতেও একটা কথা চালু আছে, অর্ধাঙ্গিনী। মানে আপনার কি মনে হয় যে আমাদের আইনত অধিকার আছে বটে, কিন্তু সেই অধিকারগুলো প্রয়োগের ক্ষেত্রে বা অ্যাটিটিউডিনাল ক্ষেত্রে হিন্দুরা খুব মুসলিমদের চেয়ে এগিয়ে আছে? এই যে শব্দটা অর্ধাঙ্গিনী, এর মানে কি? এখানে তো একই কনসেপ্ট। এখানে কনসেপ্টটা তো ধর্মে এই কনসেপ্টটা থাকলো, কিন্তু আইনে তো সেটা নেই। আমি বলছি ধরুন, এই যে বললাম, আপনার উদাহরণ দিলাম যে 13 বছরের মেয়েটির বিয়ে হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, কিন্তু ওটা যে হিন্দু মেয়ে হতো, আমরা সিভিল সোসাইটি থেকে বিভিন্ন তাকে সাপোর্ট দিতে পারতাম, ভিডিও আটকে দিতে পারতো, পুলিশ আটকে দিতে পারতো, সেটা পারছে না। এখন হিন্দুদের ক্ষেত্রে একটা মেয়ে যদি মনে করে তার পরিবারের সম্পত্তি কোর্টে গিয়ে সেখান থেকে সে বের করে নিতে পারে, মুসলিম মেয়ের ক্ষেত্রে সে জায়গাটা নেই, লড়ার জায়গাটা নেই। আমরা কখন কোর্টে যাচ্ছি দেখুন, যখন সমস্ত জায়গা ফেল করছে, সমস্ত মেশিনারি, আমার কোনো উপায় নেই, তখনই আমি কেবলমাত্র কোর্টের দ্বারস্থ হই যে আমাকে প্রোটেক্ট করো। কিন্তু সেই মুসলিম মেয়েদের সেই প্রোটেকশানের জায়গাটা নেই। তো আপনি ইউনিফর্ম সিভিল কোড পড়ার জন্যই আইনের প্রতি আকৃষ্ট হলেন, এবং আকৃষ্ট হয়ে দেখলেন যে ইউনিফর্ম সিভিল কোডকে সম্ভব করার জন্য আপনার পক্ষে যা করা সম্ভব আপনি তা করবেন। কি করেছেন এ পর্যন্ত? প্রথমত আমি প্রথমে একটা আনন্দবাজার প্রবন্ধ লিখলাম, অনেক কিছু প্রবন্ধটা ছেপেছিল আনন্দবাজার এডিটোরিয়াল কলামে, ওটা রিসেন্ট এই 17-18 দিকে এডিটোরিয়াল কলামে, তখন আনন্দবাজার ইউনিফর্ম সিভিল কোডটা ছাপে। তারপরে আমি একটা বই লিখেছিলাম, দুটো, মানে বাংলা এবং ইংরেজিতে, অ্যান আউটলাইন অফ ইউনিফর্ম সিভিল কোড, আর বাংলায় লিখেছেন অভিন্ন দেয়ানিবিধি রূপরেখা। ওই অ্যান আউটলাইন অফ ইউনিফর্ম সিভিল কোড, ওটি আরিফ মোহাম্মদ খান এসে এখানে প্রকাশ করেছিলেন। তারপরে যে বললাম যে অন্তত আরিফ এসেছিলেন যখন উনি কেরালার গভর্নর, তখন উনি এসেছিলেন। এছাড়াও অন্তত সারা ভারতবর্ষে আমি 100টার মতো ছোটো বড়ো কনভেনশন করেছি, মানে নিজে টাকা খরচ করেছি, বন্ধুদের নিয়েছি, কারো কাছ থেকে হেল্প নিয়েছি, করেছি। 100টারও বেশি কনভেনশন। কোথায়? বাংলার বাইরে মুম্বাই করেছি, দিল্লিতে করেছি, দিল্লিতে একাধিকবার করেছি, দিল্লি প্রেস ক্লাবে করেছি, দিল্লি কনস্টিটিউশন ক্লাব ভাড়া নিয়েছিলাম, সেখানে করেছি, এরকম জায়গায় করেছি।
আর আমাদের মফস্বল শহরে, দেশের বাড়িতে, মানে ঘাটাল শহরে করেছি, কলকাতাতে করেইছি, বারাসাতে করেছি, মধ্যমগ্রামে করেছি, এরকম জায়গায় করেছি এইগুলো। যখন করেছেন তখন কোনো প্রতিরোধের মুখে পড়েননি? প্রতিরোধ আসলে তখন, মানে যেহেতু শক্তিটা অত বড় জায়গায় নেই, অত প্রতিরোধী জায়গায় জায়গায় আসেনি, যেহেতু তখন আমাকে ইগনোর করা হচ্ছে, তখনও পর্যন্ত ইগনোর করা হচ্ছে। অ্যাকচুয়ালি যখন আরিফ মোহাম্মদ খান এলেন, তখন ব্যাপারটা অনেক বড় জায়গায় গেল, যে যেহেতু আরিফ মোহাম্মদ খান এসছেন, তার একটা ওজন আছে, তার আগে অতটা বড় জায়গায় যায়নি ব্যাপারটা। তো এইগুলো করেছি। এবং ওই যে বললাম 2017 সালে আমরা এখান থেকে 100 জনকে নিয়ে দিল্লি গিয়েছিলাম। ভাবুন, চাঁদা তুলি, এখন সেটা মনে হয় স্বপ্ন, অ্যাডভেঞ্চার মনে হয়। তো ওখানে দিল্লিতে গেলাম, প্রেস ক্লাবে সভা করলাম, যন্তর মন্তরে ধর্ণা দিলাম। আচ্ছা 100 জন মহিলাকে নিয়ে? হ্যাঁ, মুসলিম মহিলা? মহিলাকে নিয়ে। মানে যারা ক্ষতিগ্রস্ত এই আইনের ফলে? না, ক্ষতিগ্রস্ত শুধু নয়, ক্ষতিগ্রস্ত নয়, এবং কিছু হিন্দু মহিলারাও গিয়েছিল, আচ্ছা। হিন্দু ছেলেরাও গিয়েছিল। মানে তারা সিম্পেথাইজার, আবার বিভিন্ন সময় টাকা পয়সা চাইলে দেয়, যে দিদি দিন, এরকম ব্যাপার। তারাও আমাকে দিয়ে হেল্প করেছে বিভিন্নভাবে, তারাও গিয়েছিল। তো ওইটা একটা কাজ করে, এখন তো সেটা স্বপ্ন মনে হয়। তার পরবর্তীকালে তো ধারাবাহিকভাবে 2018 গেছিলেন? 2017-তে। 17-এ? হুম। মানে সেটা কি শুধু আপনাদেরই ধর্ণা ছিল, না আপনাদের সঙ্গে আরো অন্য অর্গানাইজেশন? না না, শুধু আমাদেরই ধর্ণা ছিল, আর কোনো অর্গানাইজেশন ছিল কদিন না। বসেছিলেন? না, আমরা বলেছিলাম একদিনই বসেছিলাম, যন্ত্র মন্ত্রের একদিনই বসেছিলাম। প্রতীকী একটা হ্যাঁ, প্রতীকী এটাই। আচ্ছা। কারণ ওই মোটামুটি তখন এটা বলে আবেদন নিবেদন প্রচার এই স্তরে রয়েছে। 3 তালাক যখন কেস হলো, যখন 5টি মেয়ে কেস করে, আমিও সেটা অ্যাডেড পার্টি হয়েছিলাম সুপ্রিম কোর্টে, তো আপনি নিজেই? নিজে। আচ্ছা। নিজের পয়সা খরচ করে লয়ার দিয়ে আমি অ্যাডেড পার্টি হয়েছিলাম, যে আমারও এখানে বক্তব্য নথিভুক্ত হওয়া দরকার। তখন থেকে করে আসছি, এই হচ্ছে ব্যাপার। কে ছিলেন আপনার কাউন্সিল? এই রউফ রহিম বলে একজন ভদ্রলোক আছেন এখানে, উনিই তখন ছিলেন আমার কাউন্সিল। আপনি যখন এই যে কনভেনশন করছেন, মানুষের মধ্যে ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা বোঝাচ্ছেন, আপনি কি ধরনের রেসপন্স পেতেন? দেখুন, মূলত মুসলিমদের মধ্যে থেকে রেসপন্স কম। মুসলমানদের দুর্ভাগ্য, যে সমস্ত মুসলিম ছেলেমেয়েরা মানে লেখাপড়া শিখে এগিয়ে এসছে, তারা এই কথাগুলো স্পষ্টভাবে উচ্চারণ করতে শেখেনি। খুব গুটি কয় শিখেছে, কিন্তু বেশিরভাগই উচ্চারণ করতে শেখেনি। কেন? তারা আধুনিক সমাজ ব্যবস্থার সমস্ত সুযোগ সুবিধা নেয়, লোকের সামনে একটা প্রতীয়মান করে আমরা সেকুলার বা একটা বেশ উদারবাদী, কিন্তু কার্যক্ষেত্রে তারা এটা করেনি বেশ, যার ফলে এই দুর্দশাটা চলে আসছে। তার কারণ একটা ভয়, আতঙ্ক, কী বলবে, সমাজে কি বলবে, এই আত্মীয়রা কি বলবে যদি কিছু হয়, এই আতঙ্ক থেকে তারা করেনি। কিন্তু এটা তাদের করা উচিত ছিল, নাহলে সমাজটা এগোবে কী করে। আমাকে একটা মসজিদ ইন্টারভিউ করার সময় আমি বলেছিলাম যে এটা মুসলমান সমাজের মধ্য থেকে এগিয়ে এসে বলা উচিত ছিল, এত লোকের যখন অসুবিধা হচ্ছে, এটাকে রিলোকেট করে দাও। এটাই হচ্ছে ওয়েলকাম অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা যতক্ষণ না মুসলিমরা দেখাতে পারছে দেশে, ততদিন কীভাবে তারা লোকের মধ্যে শ্রদ্ধা বা সম্মান অর্জন করবে। এটা কি বাবরি মসজিদের ক্ষেত্রে? না, এই আমাদের এর ক্ষেত্রে এই এয়ারপোর্টের মসজিদ, বাঁকড়া মসজিদ। বাঁকড়া মসজিদের তো সেটা তো মসজিদের ইস্যুটা পরে। না, আমি বলছি যে কি বলে, তাহলে কি আপনার ভস্যে ঘি ঢালছিলেন? এই কনভেনশনগুলোর নেটফল কি? না, ভস্য কিনা বেশ কিছু ছেলে মেয়ে মুসলিম সমাজ থেকে বেরিয়ে এসছে, তারা এখন কথা বলে। অন্তত 30-40টা 50টা ছেলে, তারা তাদের সমাজের মধ্যে লেখে, করে। এই ছেলেগুলোকে নাহলে পেতাম না, এদের মুখে কথাটা জোগাতে পেরেছি আমি। এদেরকে একটা শেপ দেওয়া দরকার। এই যে এখন ডাকলে মোটামুটি 50-100টা ছেলের কনভেনশন সফল করে দিতে পারে, এই জিনিসটা লাভ হয়েছে, এরা এসেছে। এরা কারা প্রধানত? এরা মূলত অনেক কিছু নাস্তিক ছেলে মেয়ে আছে, যুক্তিবাদী, বিজ্ঞান চর্চা করে, এই ধরনের ছেলেমেয়েরাই আছে এক্ষেত্রে। তাদের সংখ্যা কি উল্লেখযোগ্যভাবে বাড়ছে পশ্চিমবঙ্গে, না একটা জায়গায় থিতু হয়ে আছে? হ্যাঁ, উল্লেখযোগ্যভাবে বাড়ছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু এখন সমস্যাটা কি, এখন তো সমাজকে রিফর্ম করার অসুবিধার জায়গা কী হয়েছে, এখন একাধারে একটা ছেলেকে তার মানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হচ্ছে, রুটি রোজগারের একটা প্রশ্ন আছে, তারপরে তো সমাজের কথা ভাবা এরকম একটা ঝুঁকিপূর্ণ হবে। তাই মূলত যারা আমরা একটা সুস্থির জায়গায় আছি, তারা অনেকেই এগিয়ে এসছেন। তো এটা করতে গিয়ে আপনাদের নিজেদের ধর্মীয় সমাজের মধ্যে থেকে কি ধরনের অপোজিশন ফেস করেছে? ধর্মীয় সম্প্রদায় থেকে
আমার একটা নিজস্ব একটা বলি, আমার একটি বন্ধু, তার নাম মানে যাই হোক নাম বলছি না, একদিন আমার কাছে এলো ফ্ল্যাটে, সব শুনে টুনে গেল। তখন আমি একটা বই লিখেছিলাম 3 তালাক বলে একটি বই লিখেছিলাম, যেটা 2016-তে লিখেছিলাম। এবং যাই হোক, সেখান থেকে দেখছি একটা টেলিফোনে হুমকি হলো আমার কাছ থেকে। আমার মিসেস টেলিফোনটি ধরলেন যে ওকে বলে দাও ওর শেষের সেদিন ভয়ঙ্কর। এই যে কথাটা বললো, আমার মিসেস মানে সেই দিন থেকে আতঙ্ক ঢুকিয়ে দিল। এরকম অনেক হুমকি ফোন টোন আসে, ফোনে আসে অজস্র, শেষে ফেসবুকে সেদিন সবারই ভয়ঙ্কর হয়। সেই আর কি, যে অজস্র গালাগাল আসে, এইসব তবে যে থ্রেট করেছে আমি বলবো তার কিন্তু একটা কবি মন আছে, নইলে সে এমনিই বলতে পারতো লাশ পড়ে যাবে, হ্যাঁ অমুক এই হতে পারে, পিছনে ছুরি খাবে, তা না বলে আপনার স্ত্রীকে বলছে শেষের সেদিন ভয়ঙ্কর। না আমার মনে হয় এটা আপনারই বন্ধু বান্ধব কেউ ইয়ার্কি মেরে করেছে, না, ইয়ার কি মেরে নয়, সিরিয়াসলি করেছে, তাই? সিরিয়াসলি করেছে। এবং ওইটা করেছে আমাকে, জানে আমার মধ্যে আতঙ্ক ঢুকাতে পারবে না, কিন্তু আমার মিসেসের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিতে পারে, যেহেতু সে ছেলের মা। ও এই জন্য মিসেসকে করেছে। বলেছে আপনার মিসেসকে বলেছে হ্যাঁ। তার শেষের সেদিন? না, আমার মিসেস করেছে, ওকে তোমার হাজব্যান্ডকে বলে দিও তার দিন কিন্তু খুব ভয়ঙ্কর, শেষের দিন ভয়ঙ্কর। ওকে। এই যে আতঙ্কটা ঢুকিয়ে দেয় না মানুষের মধ্যে। আচ্ছা, এই যে ধরুন মানলাম যে আপনার যেসব কথাবার্তা তার সঙ্গে আমার কোনো নীতিগত আপত্তি কিছুই নেই। এই যে মুসলিম সমাজে আমরা দেখেছি যে কোনো সমাজের সংস্কারের ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা নিতে হয় তারা শিক্ষিত মধ্যবিত্ত। আমাদের পার্টিশনের পরে যত শিক্ষিত সম্ভ্রান্ত জমিদার শ্রেণী বা জোদ্দার শ্রেণীর মুসলিম সবাই প্রায় মাইগ্রেট করে ইস্ট পাকিস্তানে চলে গেছিলেন। এখানে যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমার কাছে সত্যিই খুব অবাক লাগে যে একদিকে আমরা বামপন্থী হয়েছি সেই উদ্বাস্তু হিন্দুদের আগে নিয়ে, আর অন্যদিকে বামপন্থী চেতনার কোনো ছিটে ফোঁটা মুসলিম সমাজে প্রবেশ করেনি। এই যে ডায়ার্কি বা দ্বৈত অবস্থা, এটা কেন হয়েছিল বলে আপনার মনে হয়? এমন তো নয় যে কমিউনিস্টদের মধ্যে খুবই এনলাইটেন্ড মুসলিম লিডারশিপ ছিল না। আমি মোহাম্মদ আমিন থেকে শুরু করে আমি বলতে পারি কংগ্রেসের মধ্যেও ছিল, কিন্তু তারা কেউ নিজের সমাজে আলোটা ধরেননি বা ধরতে চাননি। এইটা কেন মনে হয় আপনার? এটা আমি আর একটু বলি, আমি এরকম যাদবপুরের একজন অধ্যাপিকাকেও বলেছিলাম যে আপনারা তো সবসময় উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, ইনক্লুসিভনেসের কথা বলেন, জেন্ডার ইকুয়ালিটির কথা বলেন, তো আপনাদের এই সমস্ত ফেমিনিজম একটা জায়গায় এসে থেমে যায় কেন? শুধু হিন্দু মেয়েদের, অমুসলিম মেয়েদের ক্ষেত্রে এসে থেমে যায় কেন? কেন মুসলিম মেয়েদের কথা আপনারা বলেন না? কোনো একটা প্ল্যাটফর্মে আপনারা বলেন না? একটা প্ল্যাটফর্মে কোনোদিন শুনিনি, কেন বলেন না? তো ওনারাও বলেছিলেন যে ওই মুসলিম কমিউনিটি থেকে আওয়াজটা আসুন। তাহলে সে তো কোনো লাভ নেই, তাহলে মুসলিম কমিউনিটির লোকেরা এখানেই বা আসবে কেন? যে শুধু সবই মুসলিম কমিউনিটি থেকে আসবে। এদের ক্ষেত্রে যেটা হয়েছে আমার মনে হয় এদের একটা ভাবের ঘরে চুরি ছিল। ভাবের ঘরে চুরি ছিল মানে কি, যে মনে প্রাণে মানে যে কমিউনিস্ট সদস্যরা বাড়ি থেকে গ্রহণ করব, সেই জায়গাটা মোহাম্মদ আমিনের বাড়ি দেখুন আপনি। আমি কালকে বাইতে বাইটা বলি, টিম বাওয়েলস বলে একটি লোক আমার কাছে এসেছিল। উনি ওই ওয়েস্ট অফ ইংল্যান্ডের প্রথম মেয়র ছিলেন, ওর বন্ধু বোধহয় সম্ভবত প্রাইম মিনিস্টার হবে এবারে, আমার বাড়িতে এসেছিলেন। উনি বলছেন, হ্যাঁ উনি বলছেন যে আমরা দেখি সব এরকমভাবে, এই যে সিলেক্টিভভাবে দেখা। আর ওনার একটি বন্ধু আছে, তার নাম হচ্ছে সার্জি আলম বন্ধু। আমি বললাম যে আপনারা তো উমেন এম্পাওয়ারমেন্টের জন্য এখানে এসেছেন, তো ওনার স্ত্রীকে কোনোদিন দেখেছেন? বলছে ওনার স্ত্রী বেঁচে আছে কি মারা গেছে আমি তাই জানি না। এই যাদের কথা বললেন আপনি, আমার বাবাকেও বলছি, বললাম তো আমার বাবাও তো ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার ছিলেন, আমার বাড়িতে গীতা মুখার্জি এসছে, বিশ্বনাথ মুখার্জি এসছে, তখনকার দিন ইন্দ্রজিৎ গুপ্ত এসছে, কিন্তু বাবা কখনো ভাবেনি যে তার বাড়িতে তার স্ত্রীকে এনলাইটেন করতে হবে বা সংসার থেকে এটা করতে হবে। সে মেয়েদের দিকটা কখনোই ভাবেনি। আপনি দেখুন মোহাম্মদ আমিনের ক্ষেত্রে দেখুন, তার বাড়ির কী অবস্থা দেখুন, আর আবিন রেজ্জাক মোল্লার ক্ষেত্রেও দেখুন এই সেম জিনিস। অর্থাৎ তারা এই জিনিসটা গভীরে যেতেই চায়নি, তারা হাসিম আব্দুল হালিম, হ্যাঁ পার্টি যেটা বলেছে তারা সেটুকুই করতে চেয়েছে, এর বাইরে যেতে চায়নি। পার্টি বা বলেনি কেন?
যে তুমি তোমার সমাজে এই আলোটা জ্বালাও? এটাই তো খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমিও একসময় এসইউসি রাজনীতির দিকে ঝুঁকেছিলাম ছাত্রাবস্থায়, সেখান থেকেও বেরিয়ে আসে এটা কারণ। সেখানে যখন আমি বলেছি এই জিনিসগুলো কেন বলছেন না আপনারা, আমি 2001 সাল পর্যন্ত ওদের সঙ্গে ছিলাম, 2001? 1 সাল পর্যন্ত। আপনার জন্ম কোন সালে? আমার জন্ম হচ্ছে 1971। ওকে। আর 2001 সাল পর্যন্ত ওখানে সঙ্গে ছিলাম। যখন এই প্রশ্নগুলো করছি আমি যে কেন আপনারা এগুলো বলছেন না, তখন বলছে মুসলিম কমিউনিটির মধ্যে থেকে এগুলো আসতে হবে। সবই যদি মুসলিম কমিউনিটির মধ্যে থেকে আসতে হবে, তাহলে তো আমার এখানে কাজ করে কী লাভ? কমিউনিস্ট পার্টিও যদি এইভাবে হবে তাহলে তো কোনো লাভ নেই। আমি দ্বিতীয় প্রভাস ঘোষকে বলেছিলাম এই প্রশ্নটা, যে আপনারা যে বলেন মুসলিম কমিউনিটির সমস্যা তারাই সমাধান করবে, একটা মণিপুরে একটা ছাত্রের কিছু হলো আপনি কেন করতে, আপনি ছাত্র নন। একটা জুট মিলে যখন একটা শ্রমিকের কিছু হচ্ছে আপনি যাচ্ছেন কেন, আপনি তো শ্রমিক নন। তখন তো ভাবছেন না, একটা শ্রমিকের বেলায় আপনি ভাবছেন না, ছাত্রের বেলায় ভাবছেন না। যখন মুসলিম মেয়েদের কিছু হচ্ছে আপনি ভাবছেন কি মুসলিম মেয়েরা ভাববে। এগুলো পরিপূর্ণভাবে দ্বিচারিতা ছাড়া কিছুই না। দ্বিচারিতা নাকি এই মুসলিম সমাজের রক্ষণশীলতাটাকে ভাঙবো না, সেটাই আমাদের রাজনৈতিক পুঁজি হবে, এই দৃষ্টিভঙ্গিটাই বেশি কাজ করেছে। হ্যাঁ, 100 বার। যে মাইনরিটি পলিটিক্স, এই মাইনরিটি পলিটিক্স করতে করতে গিয়েই পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতেই এরকম একটা জিনিস, এরকম ন্যারেটিভ তৈরি হয়েছে। বা মুসলিমদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবো না, মুসলিম মেয়েরাদের যতই খারাপ অবস্থা হোক সেগুলো নিয়ে কিছু বলবো না, তাদের রক্ষণশীলতাকে ভাঙবো না, এই জায়গা থেকে এই জিনিসটা রয়ে গেছে। নাহলে এরা যথেষ্ট শিক্ষিত লোক, পড়াশোনা জানা লোক, এদের তো অনেক আগেই বলা দরকার ছিল, বলেনি। সেটাই আমি ভাবি যে যদি মুসলমান সমাজের ভিতর থেকে আওয়াজ আসুক, এইটা আমরা বলে থাকি, এটা একটা নেহরুভিয়ান প্লয়, যে নেহরু বলেছিলেন আমরা সেটা প্যারটের মতো বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি। সেই কিন্তু আজকের ভারতবর্ষ তো একটু অন্য চেহারার, এবং দেখা যাচ্ছে যে যে কাজটা কেন্দ্রীয় স্তরে করলে এক ঝটকায় গোটা দেশে চালু হয়ে যেত, সেটা কিন্তু হচ্ছে না এখন। বিজেপি রুল স্টেট, তারা অগ্রণী হয়ে এই কাজটা করেছে। উত্তরাখণ্ডে, যেখানে মুসলমানদের সংখ্যা বোধহয় কার্যত কিছুই নেই, পশ্চিমবঙ্গ করার কথা ভাবছে। তারপরে গুজরাট, অসম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এরা বোধহয় লাইনে আছে, ইন দ্য পাইপলাইন। আসামে হয়ে গেছে। তো এইটা আপনার আসামে লাগু হয়ে গেছে? ওকে, এটা আমি চলছিল এটা জানি। তো একজনই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তাকেই কিন্তু সব রাজ্য ডাকছে এসেনশিয়ালি টু ফর্মুলেট দ্য ল। আপনার তো এই প্রসেসের সঙ্গে আপনি জড়িত, একটু বিস্তারিত বলুন তো, যাতে আমার দর্শকরা সবাই আমরা বুঝতে পারি যে হাউ দিস প্রসেস অ্যাকচুয়ালি টেক্স প্লেস। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুবই প্রাইমারি স্টেজে আছে, সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কীভাবে হয়েছে এটা আমি বলতে পারবো না। এখন কীভাবে হবে এটা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের, মানে কীভাবে হবে এখনও সংগঠিত রূপ পায়নি, খুবই প্রিলিমিনারি স্টেজে হয়েছে। কিন্তু উত্তরাখণ্ডের সঙ্গে আমি পরিপূর্ণভাবে যুক্ত ছিলাম, তখন আমি বলি উত্তরাখণ্ড সরকার। আপনি উত্তরাখণ্ডে গিয়েছিলেন? হ্যাঁ, মানে দেরাদুনে গিয়েছিলাম, গিয়ে রিপ্রেজেন্টেশন করে এসেছিলাম, লিখিত এবং মৌখিক বক্তব্য জানিয়ে এসেছিলাম এই চেয়ারম্যানের কাছেই। সেখানে যেটা হয়েছিল, ওনারা তো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে যারা যারা স্টেক হোল্ডার আছে, যারা যারা মতামত জানাতে চাও, তাদের মতামত আহ্বান করেছিলেন। বহু সংগঠন, বহু এর থেকে মতামত জানানো হয়েছিল। তারপর ওনাদের পক্ষ থেকে বেশ কিছু সংগঠনকে শুনানিতে রাখা হয়েছিল। শুনানিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিন ধরে শুনানি হয়েছিল, তারপরে সেই জিনিসটা ফর্মুলেট হয়েছে। কতদিন এই এটা ছিল? ওটা উত্তরাখণ্ডে প্রায় 6 মাস লেগেছে। 6 মাস ধরে মানুষের কথা শোনা হয়েছে। আচ্ছা, তো উত্তরাখণ্ডে কীরকম দেখেছিলেন মানুষের রেসপন্স? দেখুন, উত্তরাখণ্ডে তো মানুষের রেসপন্স ভালো, এবং উত্তরাখণ্ডে ফলে যেটা দেখা যাচ্ছে এখন দুটো জিনিস দেখুন, মুসলিমরা ছাড়াও এই দুটো জিনিস উপকৃত হবে। দেখুন, ম্যারেজ রেজিস্ট্রেশন কম্পালসারি হয়েছে, এটা আজকের দিনে দরকার। দ্বিতীয়ত যেটা এই ক্ষেত্রে একটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল বা ডিবেট দেখা দেয়, যে লিভ ইন রিলেশনশিপে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে মানুষ সভ্যতা এগোচ্ছে, তাহলে লিভ ইন রিলেশনের মানে কি? যদি সেখানেও রেজিস্ট্রেশন হয়, এখানে একটা পাল্টা যুক্তি আছে যে সোশ্যাল সিকিউরিটির দিক থেকে যদি ধরো তাদের একটি বাচ্চা হয় এবং মেয়েটি যদি খুব গরিব হয়
এবং ছেড়ে চলে যায়, তার সোশ্যাল রেসপন্সিবিলিটি কে নেবে বাচ্চাটার? কাকে ধরবে? বা ফ্রড তো অনেক হয়, ধরুন কেউ এসে বললো আমি একজন ডাক্তার, সে যে একটি গরিব মেয়ের সঙ্গে থাকতে আরম্ভ করলো, তারপরে চলে গেল, পরে যার কাছে ডাক্তার নয় কিচ্ছু নয়, সেই ফ্রডটাকে ধরা যাবে কি করে? হুম। সেই জন্যই আমার মনে হয় রেজিস্ট্রেশনটাকে ওখানে কম্পালসারি করেছে লিভ ইন রিলেশনেও। কিন্তু যদি দুজন রাজি থাকে, দুজনে যদি কোনো মানে কোনো কখনো দ্বন্দ্ব না দেখা হয়, কে তোমাকে ইন্টারফেয়ার করতে আসছে? কেউ তো ইন্টারফেয়ার করতে আসছে না। যখন সমস্যা দেখা দেবে তখন ইন্টারফেয়ারেশন ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে লিভ ইন বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যেমন শাদির রাতেই করতে হয় বা তার আগে করতে হয়, কেমন? সেক্ষেত্রে লিভ ইনের ক্ষেত্রে সেটা কি সেই ফরম্যাটেই হবে? না, সেই ফরম্যাটে হবে না, একটা সময় থাকবে, সেই সময়ের মধ্যে জানাতে হবে। 2-3 মাস একটা সময় দেওয়া হয়েছে, তার মধ্যেই তোমাকে এটা। তার মানে তুমি বেশি দিন এড়িয়ে থাকতে পারবে না না। না না লিভ ইনই বলো আর ম্যারেডই বলো, হ্যাঁ। যে বিবাহ নথিভুক্ত নয় বা নিবন্ধিত নয় সেটা বিবাহ হিসেবে স্বীকৃতি পাবে হবে না। না। ওকে, আর কি কি আছে? আর এখন যেমন চাইল্ড ম্যারেজ, একটা চাইল্ড ম্যারেজটা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজটা লাগু হচ্ছে না, এইটা হয়ে গেলে চাইল্ড ম্যারেজটা লাগু হয়ে যাবে। অর্থাৎ কোনো সম্প্রদায়ের মেয়েরাই আর 18 বছরের নিচে বিয়ে করতে পারবে না। ইন্টারেস্টিংলি একটা জিনিস আপনাকে বলি, মুসলিম পুরুষরাও যেটা সাফার করছে। আমার কাছে একটি বিজনেসম্যান এসেছিলেন, এইখানে বাড়ি লেডিস পার্কের কাছে, যে তিনি তার সমস্ত সম্পত্তি ক্যালকাটা ইউনিভার্সিটিকে দান উইল করে যেতে চান। আমাকে বলছে উইলটা করে দাও। তিনি খুব মানে মোটামুটি ধর্ম মানেন। তো আমি দেখলাম যে আইনে তো পুরো সম্পত্তি তুমি উইল করতে পারবে না, 1/3 বেশি উইল করতে পারবে না। তাহলে আমি যে সম্পত্তি, এটা কোথায় আছে? শরীয়তে? শরিয়াতে। তাহলে বাকি 2/3 কে পাবে? সাকসেশন অনুযায়ী ডিভাইড হবে, তুমি মারা ও, যাবে। বাড়ির বাইরে না। 30% হতে পারে? হ্যাঁ, 33%। তাহলে দেখুন আমি, তারপর আরেকজন এসেছে, সে স্কুল টিচার, যে আমি আমার মেয়ের নামে সব উইল করে যাবো। আমি এখানেও তুমি উইল করতে পারবে না, দিলে এখনই দিয়ে দাও। তাহলে এখন দিয়ে দিলে একটা টেনশন থাকে যে আমি জীবিত অবস্থায় সব দিয়ে দিচ্ছি, পরে যদি কিছু হয়। আবার উইল করে যেতে গেলে 1/3 বেশি করতে পারছে না। এখন কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হয়ে গেলে সে পুরো সম্পত্তিটি উইল করে যেতে পারবে। এটা মুসলিম পুরুষদের পক্ষেও এই আইনটি ভালো। ওকে। আর একটা জিনিস, এখন দেখবেন দত্তক, এই যে মিশনারিজ অফ চ্যারিটি আছে, অনেক এখান থেকে অনেকেই দত্তক নিয়ে যায়। আমার একটা বন্ধু নিয়ে গেছে, খুব ভালো সিস্টেম। কিন্তু দেখবেন মুসলিম পুরুষরা কিন্তু দত্তক বা মেয়েরা দত্তক নিতে পারে না, আইনত নিতে পারে না। হয়তো কাউকে নিয়ে যে মানুষ করছে, পড়াশোনা করাচ্ছে, কিন্তু আইনত নিতে পারে না। ইউনিফর্ম সিভিল কোড হয়ে গেলে এই অধিকারটাও তারা পাবে। অনেক নিঃসন্তান দম্পতি আছে, তাদের দত্তক নিয়ে গেলে তাদের জীবনটা অনেক সুখকর হয়। হাজব্যান্ড ওয়াইফে কতক্ষণ কথা বলবে, একটা বাচ্চা থাকলে জীবনটা অনেক বেশি সুখকর হয়। তো এটাও একটা খুব র্যাডিক্যাল চেঞ্জ হবে। কিছু দেখো, দেশে আইন হওয়া এক জিনিস আর সেই আইন লাগু হওয়া আরেক জিনিস। আমার যেটা মনে হয় যে কারণে সোসাইটাল কনসেনসাস না থাকলে তখন তো এই আইন লাগু করতে কোনো দারোগা যাবে না, বলবে এটা পারিবারিক ব্যাপার, আপনি এর মধ্যে ঢুকছেন কেন, কেমন? সুতরাং আইন করলেই যেটা ইট ইজ এ প্যানেশিয়া অফ রিলিফ, এটা কি ভাবা ঠিক হবে? না, অবশ্যই এটা প্যানাসিয়া না, কিন্তু এটা ফোর্স, আইনের নিজস্ব একটা বল আছে। ধরুন আমরা যখন চাকরি করি, আমরা কি বলি যে আমাকে ইচ্ছে করলেই, যদি সরকারি চাকরি করি, ইচ্ছে করলেই সরকারের যতই ক্ষমতা থাক আমাকে ইচ্ছে করলেই বের করে দিতে পারবে না, কারণ আমার পক্ষে আইন আছে, আমার কাছে আদালত আছে। এটা বল, এই বলটা পাবে, এই ফোর্সটা তো দরকার। প্রথম কথা হচ্ছে এই বলটা যে তার হয়েছে, সেই চেতনাটা তার মধ্যে যদি না থাকে। মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরে, বীরভূমে যে মহিলারা, মুসলিম মহিলাদের আমি দেখেছি, বা যাদের ভোটার ছাড়া আর কোনো না, ভাবে স্বীকৃতি দেয়নি কেউ, তারা তো আইন হলেও জানতে পারবে না, না হলেও ভাববে যে এটাই আমাদের আইন। আমরা কিন্তু আগেই বললাম যে আমিও অনেকগুলো দেশ তো ঘুরেছি, যে মুসলিম মেয়েদের মতো খারাপ অবস্থা পৃথিবীর কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যে নেই। এমনকি ট্রাইবাল মেয়েদের অবস্থা তো খারাপ নয়, তাদের জীবনেও আনন্দ আছে, অনেক আনন্দ আছে, স্বাধীনতা আছে, কিন্তু মুসলিম মেয়েদের জীবনে কিচ্ছু নেই। ট্রাইবালরা তো অন্যরকম রিলেশনশিপে বিশ্বাস করে, কিন্তু না, তাদের স্বাধীনতা অনেক আছে, অনেক বেশি। হ্যাঁ, সেটাই বললাম। তার মধ্যে ম্যাট্রিয়ার্কাল হ্যাঁ। মানে সোসাইটিও আছে ট্রাইবালদের মধ্যে। সেই
ছেলেগুলো বসে শুধু মদ খায় হ্যাঁ, মেয়েরা আর কাজ করে। মেয়েরা খেটে মরে, তাও তো আছে। হ্যাঁ, মণিপুর টনিপুরে তো বেশি হ্যাঁ, ভর্তি। সে তার মধ্যে আমি যাচ্ছি না। হুম। সুতরাং আমি ঠিক অভিন্ন দিওয়ানি বিধি হলেই মুসলিম মেয়েদের একটা সুযোগ তৈরি হবে ফর এস্টাবলিশিং দ্য ক্লেম, যেটা আপনি বলছেন, কিন্তু তার বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। ধীরে ধীরে এবারে একটা ক্ষমতা হাতে পাওয়া, আইন পক্ষে থাকলে কি হয়, মানুষের পক্ষে এগোনোর সুবিধা হয়, বা তখন সিভিল সোসাইটি পাশে দাঁড়াতে পারবে, অন্য কেউ পাশে দাঁড়াতে পারবে, একটা লয়ার পাশে গিয়ে দাঁড়াতে পারবে, সেই দাঁড়ানোর জায়গাটা তৈরি হবে। এটা কিভাবে আপনি দেখেন যে তথাকথিত সেকুলার পার্টিগুলো যখন শাসনে ছিল তারা কেউ কিছু করলো না, আর একটা মানে কি বলবো, বুক চিতিয়ে হিন্দুত্ববাদী দল এসে মুসলিমদের মুসলিম মহিলাদের এই যে 1500 বছরের শৃঙ্খল সেটা ছাড়াতে উদ্যত হলো। এইটা কি ক্যান বি এ ডাবল এজেড ওয়েপন, যে এই হিন্দু জমানায় হচ্ছে রে, বিজেপি করেছে অতএব এটাকে করা যাবে না? সেটাই তো দেখুন, কেরল বিধানসভাতে একসময় পাস হয়েছিল, একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে ইউনিফর্ম সিভিল কোডের জন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে এটাকে। কিন্তু পরবর্তীকালে যখন ওরা তো নিজেরা কিছু করলে, যখন বিজেপি এটাকে ইস্যু করে তুললো, তখন থেকে কিন্তু বামপন্থীরা এটার বিরোধিতা করতে আরম্ভ করলো, বিরোধিতা এবং চূড়ান্ত জায়গায় নিয়ে নিয়ে গেল। ব্যাপারটা এরকম, বিজেপি যদি বলে এটা ধরুন পৃথিবী ঘুরছে, বিজেপি যদি বলে এটা ভালো, তাহলে ওরা সঙ্গে সঙ্গে বলবে এটা খারাপ, সঙ্গে সঙ্গে। আর দেখুন, তসলিমা নাসরিন আসছেন, একটা এই প্রসঙ্গে একটু কথা বলি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন উদ্যোগ নিলেন, তখন আমি বলেছিলাম যে দেখুন, আমাদের যে সভ্যতা, যে হাজার বছরের বাঙালিদের যে কৃষ্টি কালচার, আমরা লেখকদের ছবি ঘরে টাঙিয়ে রাখি। আমার বাড়িতে রবীন্দ্রনাথেরই ছবি আছে, আমরা সেই ছবিতে মালা দিই, লেখককে আমরা এতটাই সম্মান করি। কিন্তু এই আমাদের এত বছরের ইতিহাসে কখনো লেখককে দেশ থেকে বের করে দেবো, করে দেবো, এরকম ঘটনা কখনো ঘটেনি। এটা আমার সত্যিই মানে খুব লেগেছে। তো তার রিয়াকশানে আমি কয়েকজন যাদের দেশ শুনলাম আর কি, তারা এটাকে ওয়েলকাম করবে কি, তারা নানানভাবে মানে নিন্দিত করছে এখন যে তার আশাটাকে। তারা তো বামপন্থী, তো তাদেরই তো এগিয়ে থাকা উচিত। বামপন্থীরা একসময় বলতো, প্রভাস ঘোষ বা অন্যরা বলতেন, শুনেছি যে আমরা হচ্ছে মানে রেলগাড়ির ইঞ্জিনের মতো, কমিউনিস্ট পার্টি হচ্ছে ইঞ্জিনের জায়গায় নেবে, তারা জনগণকে সঙ্গে করে নিয়ে যাবে। সেই জায়গাটা তারা করছে না। কারা অপোজ করছে? দেখো, এক কতগুলো বলুন, বিকাশ ভট্টাচার্য, রঞ্জন ভট্টাচার্য, মানে সদ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে আমাদেরই কোর্টের লয়ার, তিনি বললেন যে তসলিমা নাসরিন ওই হিন্দুত্ববাদীদের প্রচারের জন্য এখানে আসছেন, তারাই তাকে নাকি নিয়ে আসছে। ও তো আরএসএস আর বিজেপি হয়ে গেছে। তসলিমা নিজে তো একদম ভালো করে মানে ধুয়ে দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে একজন শতরূপ ঘোষ, যে মাঝে মধ্যে এবিপি আনন্দে যায়, এরকম প্রচার করে, সে বললো কি দিলীপ ঘোষের বাড়িতে ভাড়া নেবে। এগুলো কি একটা লেখকের প্রতি শ্রদ্ধার নিদর্শন? তো দেখুন, হ্যাঁ, এগুলো বাচালদের কথা। বাচ্চাদের কথা। তার বলছি যে তুমি বলছো যে আমি কমিউনিস্ট পার্টিতে বিলং করি, আর সুজন চক্রবর্তী বলেছে বামপন্থীদের জন্য তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়া হতে হয়নি। তাহলে এই যে সত্যের অপালাপগুলো করছে, এগুলো তো ঠিক না। বামপন্থীদের তো জেনেছি যে তাদের কাছে সত্য ছাড়া বা সঠিক দিক নির্দেশ ছাড়া তাদের আর কিছুই নেই। তাদের তার কী আচরণ তারা করছে, তাদের কাছ থেকে কী প্রত্যাশা করতে পারি? মুসলিম মেয়েরা কী প্রত্যাশা করবে? তাদের কথা, তাদের হয়ে একটাও কথা তারা বলবে? এতদিন পর্যন্ত একটাও বলেছে? আপনি একজন বামপন্থী নেতাদের বলুন যে তারা একটা কথা বলেছে যে মুসলিম মেয়েদের খুব খারাপ অবস্থা, তাদের জন্য কিছু ভাবা দরকার? একজন। এটাও তো খুব আশ্চর্যের। এরকম একটা মানে বন্ধা অবস্থা মুসলিম পুরুষদের হলো কেন? তোমার মতো, আপনার মতো, সরি তুমি বলে ফেলছি বারবার, যে একজন গ্রাম থেকে আসা ছেলে, সে প্রাণপাত করছে মুসলিম মেয়েদের জন্য, অথচ এই তাবড় তাবড় সব নাম, মানে কি বলবো, কাকাবাবু থেকে শুরু, হ্যাঁ, মুজাফফর আহমেদ থেকে যদি শুরু করি, কারা নেই, আজিজুল হক পর্যন্ত, তারপরেও তারপরে সেলিম আছে আমাদের এখন, এই নামটাই মধ্যে একটু প্রবলেম্যাটিক হয়ে গেল। তো এই যে যেদিনকে
হ্যাঁ, তাসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়, সেদিন এই মোহাম্মদ সেলিমের ভূমিকাটা কী ছিল? আমি যতদূর জেনেছি যে এর পিছনে মোহাম্মদ সেলিমের বড় ইন্ধন ছিল এই গণ্ডগোলটা ঘটানোর পিছনে। হুম, এই হঠাৎ করে কিছু লোক যারা না জীবনে দ্বিখণ্ডিত পড়েছে, না লজ্জা পড়েছে, না কোনো বই পড়েছে তাসলিমা নাসরিনের, তারা সব একদম রেড়ে করে রাস্তায় নেমে পড়লো এবং আর্মিকে নামাতে হলো তাদেরকে আটকানোর জন্য, এবং সেটাকেই একটা অজুহাত হিসেবে খাড়া করে সোজা জয়পুরের প্লেনে তুলে দেওয়া হলো। সেদিন কি তুমি তাসলিমাকে চিনতে? হ্যাঁ হ্যাঁ, আমরা তারপরে প্রোটেস্ট করেছি এখানে পার্ক সার্কাসে, আমরা কিছুজন প্রোটেস্টও করেছি সেই সময় এসে। তো কিন্তু ওই যে ওই মানে ওই যে রোলটা তখনকার দিন তাদের কি একটা মনে হলো না যে এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না, একটা লেখককে প্রোটেকশান দিতে হবে, আমাদেরকে সম্মান দিয়ে রাখতে হবে, এটা তাদের মাথায় এলো না? এটা বামপন্থীর গায়ে একটা বিরাট কলঙ্কের বোঝা চিরদিনের মতো লেপা হয়ে আছে যে তারা এই কাজটি করেছে, এই ন্যাক্কারজনক কাজটি করেছে। বরঞ্চ তাদের এগিয়ে আসা উচিত ছিল যে এটা একটা কারেকশান হচ্ছে, তখন যা হয়ে গেছে, লেখিকা ফিরে আসুন, আমরা আছি, আমরা স্বাগত জানাচ্ছি, এই ভাষণটা, এই ওয়েলকাম নোটটি তাদের কাছে প্রত্যাশা ছিল, তারা সেটা করলো না। হুম, মানে সেই ঐতিহাসিক ভুল যেটা বলেন না, যে জ্যোতি বাসু বলেছিলেন যে যখন তার প্রধানমন্ত্রিত্ব নামটি খারিজ হয়ে যায়, একটা ঐতিহাসিক ভুল। এক্ষেত্রেও সেই মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসে তারা একটা ঐতিহাসিক ব্লান্ডার করেছে, একজন লেখিকাকে এইভাবে ন্যাক্কারজনকভাবে তাড়িয়েছে। আমরা ছোটোবেলায় কোন বিজ্ঞানীর নাম জেনেছি? যা জেনেছি তো রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এই তো। মানে আমাদের জীবনে এদের এত ভূমিকা, তো সেই জায়গায় একজন লেখককে এইভাবে নির্বাসনে পাঠানো খুবই খারাপ কাজ হয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা যেটা তাসলিমা বললেন সেদিন, যে জনা 25 কলকাতার তৎকালীন বুদ্ধিজীবী, মানে লেখক, কলাকুশলী, বুদ্ধিজীবী শব্দটা আমার একটু আপত্তি আছে, তাদের মধ্যে তাদের নেতৃত্ব দিয়েছেন সুনীল গাঙ্গুলি, এবং সিগনেটারিদের মধ্যে একজন ছিলেন শঙ্খ ঘোষ। বাকি কারা কারা ছিলেন আপনি জানেন? না, আমি অতটা ডিটেলসে জানি না। হুম, এই তো যখন আপনি শোনেন যে সুনীল গঙ্গোপাধ্যায় দ্বিখণ্ডিত বইটা ব্যান করার জন্য উদ্যোগী হয়েছেন, নিজে একজন লেখক হয়ে, এবং তাসলিমা নাসরিনকে খুব গভীরভাবে চেনার সুবাদে পরেও, তখন আপনি আর পলিটিশিয়ানদের গাল দিচ্ছেন কেন? না, অবশ্যই না। বাঙালি বুদ্ধিজীবী দিয়ে যারা আপনি যেটা আপত্তি করলেন যে বুদ্ধিজীবী শব্দটা, না, আমার কথা হচ্ছে একজন লেখক সবচেয়ে বেশি করে আরেকজন লেখকের পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য। সেটা অবশ্য দাঁড়ায় না, কোনো দেশেই দাঁড়ায় না। যাদের লড়াই, সেই লড়াইটা তাদেরই লড়তে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা, এটা সম্পূর্ণভাবে সিপিএম দায়ী এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে চাপটা কিন্তু সেলিম তৈরি করার অনেক আগে থেকে বাংলার তথাকথিত প্রগতিশীল, এবং তারপরে সুনীলদা সেটা জাস্টিফাই করেছিলেন যে আমরা স্ফুলিঙ্গকে বারুদের কাছে আসতে দিইনি, অ্যাজ ইফ মানে একটা কমিউনাল কলড্রন বাংলায় তৈরি হতো। সুতরাং বলির পাঠা হিসেবে তাসলিমাকে আমরা, যেভাবে বিড়ালকে বিদায় করে না যখন কামড়াতে আঁচড়াতে শুরু করে, সেভাবে আমরা বিদায় দিয়েছি। এই জিনিসটাকে এই যে মনের যে ভাবনাটা, এই ভাবনাটা তো আজও আছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সুনীল সেই সময় লিখছেন যে কিভাবে সমাজটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমি এই জায়গাটাই বলছি, তুমি যখন খুব প্রশংসা করছো হিন্দু সমাজের মধ্যে কীভাবে সংস্কার আসছে, কিভাবে লড়াই করছে, কীভাবে পুরনো সব কুপ্রথা চলে যাচ্ছে, তো সেই জায়গায় যখন অন্য লেখিকা মুসলমান সমাজের হয়ে বলছেন, তাদের সেগুলো দূর করার কথা বলছেন, তোমার সেখানে পাশে আসে দাঁড়ানো উচিত ছিল। খুব মোরাল সাপোর্ট, কেন সমস্ত রকম সাপোর্ট দেওয়া উচিত ছিল, তখন তুমি ঠিক উল্টো কাজটি করলে। এটা মানে কখনো মানে বিচার বিশ্লেষণ করে মানে আমি তল খুঁজে পাই না যে কেন করেছেন। না, আমার কথা হচ্ছে বাংলার এখন যারা সারভাইভিং বুদ্ধিজীবী বা লেখক,
তাদের মধ্যে আমি দেখলাম টেলিভিশনে এক ঝলক শুনলাম শীর্ষেন্দুদা ওয়েলকাম করেছেন। এই লেখক শিল্পী এদের সঙ্গে আপনি কথা বলেছেন, এই তাসলিমা যে আসছেন, যে তারা থাকবেন কি না, বা তারা মঞ্চে থাকবেন না প্রেক্ষাগৃহে থাকবেন, এই নিয়ে কোনো কথা হয়েছে? না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমার সামনে কথা হয়েছিল। আমি ফোন নাম্বার দিলাম এক বন্ধুকে, বলি দাদাকে ফোন করুন। ওনার তখন ফোন করলেন, তখন উনি একটা কথা বললেন যে তসলিমা আমার বোনের মতো, আমি ওই অনুষ্ঠানে যাব। আমার তো শরীর অতটা ভালো নয়, তবে আমি যাব অনুষ্ঠানে, এটা উনি বলেছেন টেলিফোনে। এই এই কথাটি তো মানে আমি নিজে তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এপাং ওপাং ঝপাংয়ের জন্য বাংলা একাডেমি মনোনীত করলো এবং পুরস্কৃত করলো, তার জুরি মেম্বারও ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই ব্যাপারটা আমার জানা নেই। জানা নেই না, এটা এক্ষেত্রে ইউ আর বিং সিলেক্টিভ ইন ইউর ইগনোরেন্স। আমি সত্যি ব্যাপারটা আমার জানি। আমি মানে প্রথমত সরকারের অত ভেতরের খবর আমি জানি না, সত্যিই জানি না এত ভেতরের খবর। এই তো কবে থেকে চেষ্টা করছেন তাসলিমাকে এখানে আবার ফিরান? আমি 2012-তে একবার ওনার কাছে যাই, তসলিমা নাসরিনের কাছে। তখন উনি বললেন, এই কথাটা বলেছিলেন আমাকে, যে তোমার সঙ্গে আমার যোগাযোগ রাখাটা খুব ভুল হয়েছে। কারণ কি, যেহেতু আমি মানে অনেকগুলো জিনিস বললাম যে আপনার এগুলো লোকের সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ছিল, কপিরাইটগুলো আপনাকে দেয়নি, আপনার এইভাবে বললো। হ্যাঁ সত্যি এরকম ব্যাপার, এরকম হয়েছে। তখন আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে একবার আপনি ফিরে চলুন, আমি দেখছি কী করা যায়। এবং আমি এর পরেও বলেছি, পরে যে আমি দরকার হাইকোর্টে কেস করব, করে অ্যাডভোকেট সিকিউরিটি ব্যবস্থা করব। তখন তিনি বলেন তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। হিতে বিপরীত হয়ে যেতে পারে মানে হয়তো আমার দিল্লিতে থাকাও তখন মুশকিল হয়ে যাবে কোর্ট কাছারি করতে গেলে। তখন তিনি কোর্ট কাছারিতে নিষেধাজ্ঞা করলেন যে কোর্ট কাছারিতে আমি করলে যদি পারমিশনও দেয় আমি যাব না, যদি কখনও সরকার অনুকূল পরিস্থিতি তৈরি করে তখন আমি যাব। এবারেও আমি যখন সরকার চেঞ্জ হলো, আমার ধারণা ছিল যে এরা নিশ্চয়ই আপত্তি করবে না। তখন বললাম তসলিমা নাসরিনকে যে আমাকে একটা লিখিত কনসেন্ট দিন। উনি বলেছেন যে ভার্বেল দিলে হবে না। না, বলছি দেখুন আমি আইনের লোক, আমাকে রিটিন কনসেন্ট দিন। উনি রিটিন একটা কনসেন্ট পাঠালেন, তারপরে আমি সরকারের সমস্ত মহলে কথা বলি। এই কোন কোন মহলে? সরকারে রবীন্দ্র সদন কর্তৃপক্ষের কাছে যাই, আমার বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, মুখ্যমন্ত্রী বলেন সমস্ত রকম সাহায্য করব, উনি যে বলেছেন। এই আর শ্রমিক ভট্টাচার্যের কাছে গেছেন? না, সমীর ভট্টাচার্যের কাছে যায়নি, কিন্তু সমীর ভট্টাচার্যের ওপিনিয়নটা জানা। তিনি তো রাজ্যসভাতে একবার বলেছিলেন যে তসলিমাকে ফিরিয়ে আনা দরকার। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন শুধু নয়, গোটা ভারতবর্ষ জুড়ে সেটা হেডলাইন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো শ্রমিক মানে এই যে বিজেপি যত আছেন তাদের মধ্যে কিন্তু সাহিত্য অনুরাগী হিসেবে শ্রমিকের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তার বাগ্মিতা, তার ইতিহাস না, বোধ ও নিয়ে- শক্তিদার কবিতা হ্যাঁ হ্যাঁ মানে যে স্পিরিটে বলে, সেই স্পিরিটে শক্তিদার অনেক ভক্তরাও পারবে না বলতে। এটা তো একবারে আমার মনে হয় শ্রমিকের কাছে এই যাওয়াটাও তো আপনাদের না, আমার কর্তব্য। সমিতির কাছে যাবো, নিমন্ত্রণ করতে যাবো, আমন্ত্রণপত্র নিয়ে যাবো, সমিতির কাছে যাবো। হুম। আমন্ত্রণপত্রের প্রথমে কি হবে সেদিনকে? সেদিনকে যেটা হবে, কেউ কি লাইভ দেখাবে? কোনো টেলিভিশন চ্যানেল লাইভ দেখাবে কি না আমি জানি না। আচ্ছা, কেউ তাহলে আমি বাংলা স্ফিয়ারের পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ আপনার কাছে এই স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, ওই অনুষ্ঠানটা কি এক্সক্লুসিভলি আমাদের আপনি দেখাতে দেবেন? হ্যাঁ, আমরা এখনো কারোর সঙ্গে কথা বলি। তাহলেও কিন্তু রিটার্ন ইয়ে করতে হবে। তারপর ওখানে গিয়ে দেখবো ইউপি আনন্দ পৌঁছেছে বা জি 24 ঘন্টা, তাহলে কিন্তু আমি অ্যালাউ করবো না। মানে সেটা ওরা কি তখন মানে ওদের ওদের ওরা কি ভেতরে যেতেই পারবে না? না, সে কথা আমি বলছি না, কিন্তু আমরা ওই অনুষ্ঠানটা লাইভ দেখাবো আমাদের ইয়েতে, যদি আপনাদের কনসেন্ট থাকে, সেটাই আমি বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বিবেচনা করুন। দেখুন, হ্যাঁ একটা দুটো যে আমার কথা হচ্ছে, আমি তো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পারবো না, আর চাইও না আমি। এবিপি আনন্দে দেখালে সেটা অনেক বেশি লোক দেখবে, আর আমি সেখানে বলতে পারি না যে আমাকে দেখান দিন, ওদের দেবেন না, এতটা অর্বাচীন আমি নই। কিন্তু মানে যাই হোক, আপনাকে ইঁটটা পেতে রাখলাম। এখন সে আপনি কাকে বুঝতে দেবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? তা সেদিন হবেটা কি? সেদিন হবে
দুটো পর্বে অনুষ্ঠানটাকে রাখা হয়েছে। অনুষ্ঠানটা রাখা হয়েছে যে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাকে একটা আমরা সম্বর্ধনা দেব এবং আমাদের হয়ে মুখ্যমন্ত্রী সম্বর্ধনার যা কিছু আপনার হাতে তুলে দেবেন। উনি বলেছেন ওটা উনি গ্রহণ করবেন। তারপরে ওনার চলে যাওয়া নিয়ে আশা নিয়ে আমরা কিছু কথা বলবো। কয়েকজন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছেন, প্রথাগত রায় আছেন, মহিদ্দা আছে, আমি আছি, আমরা কিছু বলবো। তো প্রত্যুত্তরে উনিও ওনার অনুভূতির কথা কিছু একদম বলবেন। মনে হবে কি বিজেপির সমাবেশ। কেন? কেন বলছি, শাশ্বতী ঘোষ আছে, শাশ্বতী ঘোষ তো বিজেপি না। শাশ্বতীর হাজবেন্ডই তো মোহিত রায়। হলেও এরকম ব্যাপার নয় যে হাজবেন্ড ওয়াইফ। মোহিত রায় তো কমিউনিস্ট হিন্দু হিন্দু হয়ে গেছেন, ঠিক আছে না? আর তথাগত রায় তো একেবারে কমিউনিস্ট ব্যাসার, মানে অফ দ্য পিওরেস্ট ভ্যারাইটি। তারপরে মোহিত রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওই একটা একই দেখতে পাচ্ছি, নৈবেদ্যের কাঁঠালি কলা হিসাবে শীর্ষেন্দুদাকে ব্যবহার করা যায়। দেখুন তাহলে আপনাকে বলি, আমি যখন 2023 সালে যখন আরিফ মোহাম্মদ খান এলো না, আমি সিপিআইএমএল এর রাজ্য দপ্তরে গিয়েছি যে আপনারাও চলুন। সিপিআইয়ের কাছেও গেছি, বিমান বসুর কাছেও গিয়েছিলাম যে এটা তো আপনাদেরও কাজ হওয়া উচিত। আমি একটা প্রান্তিক ছেলে, কতটুকু ক্ষমতা আমার, এগুলো তো আপনাদেরই বলা দরকার। কেউ আসেনি। এখন আজকে ধরুন তসলিমা কানার ব্যাপারে ওরা তো কিছু বলছে না। যদি না আসে তখন কি, আপনি তো রবীন্দ্রনাথের ভক্ত অনুরাগী, যদি তার ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। যদি কেউ না আসে আমি কী করবো? যদি কেউ না আসে। তো আপনি আনন্দবাজার পত্রিকা অফিসে গেছিলেন? এখন এই যে আনন্দবাজার তাসলিমা নাসরিনকে ডবল আনন্দ পুরস্কার দিয়েছে, হ্যাঁ, একবার দিয়ে হয়নি, ডবল। সেই আনন্দবাজারের কাছে তাসলিমা কেন ব্রাত্য হলেন? এখন আনন্দবাজারের তো এডিটোরিয়াল পলিসি পুরো চেঞ্জ হয়ে গেছে। মাঝখানে আমার কতগুলো এডিটোরিয়াল কলাম ছেপেছিল, তারপরে আর ছাপেনি। যে কোনো কারণে, কোনো একটা ঐতিহাসিক কারণে তারা ছাপছে না। আর ঐতিহাসিক কারণ জানি না, আমি বলছি আর কি। আচ্ছা, সে আমি বলেই দিই কোট আনকোট, তারা বলেছেন যে তারা ইউসিসিকে এডিটোরিয়াল পলিসি, ইউসিসিকে তারা সমর্থন করেন না। তারা মুসলিম যে পারিবারিক লয়ের মডিফিকেশান চান। আমি তো এইটাই, যাই হোক। তো আমরা আনন্দবাজার অফিসে যাব, এখনো যাইনি। তারা বলেছে আপনাকে যে আমরা ইউসিসি সমর্থন করি না? এরকম বলেছে, আকার ইঙ্গিত এটাই বলেছে। কে বলেছে? সেমন্তী ঘোষ? আমাদের সাথীদি তো বলেছেন যে আমার কাছে বেশিরভাগ মুসলিম মেয়েরা বলছে যে তারা পারিবারিক যে আইন তার সংশোধনী চান, তার কোডিফিকেশান চান। আপনি অন্য কথা বলছেন। কোডিফিকেশনই তো হচ্ছে, কিন্তু সেই পুরোপুরি তো বাতিল করে দিয়ে হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে কোডিফিকেশন অফ এ প্রথা ইজ অলসো ইউসিসি। হোয়াট এলস ইজ ইউসিসি? এখন তো যা কিছু হচ্ছে, যেটা ওই শরিয়ত আইন বলে আমরা বলি বটে, কিন্তু অ্যাকচুয়ালি তো শরিয়তটা একটা জেনারেশনের পর জেনারেশন চলে আসা একটা প্রথা। প্রথা তো আইনের বিকল্প নয়। কিন্তু এটাও তো ঘটনা। দেখুন, শুধু ওই যে বললেন না, শুধু পার্টিকে দোষ দিয়ে লাভ নেই, ইন্টেলেকচুয়ালের দোষ ছিল। সুপ্রিম কোর্টেও এতবার সুপ্রিম কোর্ট শুধু বলছে কি ইউনিফর্ম সিভিল কোড আন, কিন্তু যখন একটা ল, তার হাতে তো ক্ষমতা আছে, যখন কোনো একটা ল কনস্টিটিউশন বিরোধী হচ্ছে সেটা বাতিল করে দিতে পারে। সেটা কিন্তু বাতিল করেনি, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করেনি। কোনটা? এই যে ধরুন মুসলিম মেয়েরা অর্ধেক সম্পত্তি পাচ্ছে না, সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করেন। সুপ্রিম কোর্ট বলছে যে না, ইউনিফর্ম সিভিল কোড এনে এর প্রতিকার করতে হবে, ইউনিফর্ম সিভিল কোড এনে প্রতিকার করতে হবে। এবং দেখবেন প্রচুর সময় পেয়েছে আদালত, অনেক ব্যাপারে সময় দিয়েছে, কিন্তু এই ব্যাপারে কিন্তু আদালত খুব একটা সময় দিতে চায় না। মুশকিল হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি বলেও দেয়, তাহলেও যে যারা এক্সিকিউটিভ তারা যে সেটাকে মানবে এমন কোনো কথা নেই। সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল হচ্ছে শাহবানু। আমি তখন দিল্লি ছিলাম, তখন মোল্লাদের চিৎকার চেঁচামেচিতে রাজীব গান্ধী যেভাবে পোলভাল পেরেছিলেন, এই যে আরিফ মোহাম্মদ খান কংগ্রেস ত্যাগই করেছিলেন শাহবানুর ইস্যুতে। অনেক পরে বিশ্বনাথ প্রতাপ সিং বিরোধিতা করেছেন, সেটা অন্য ইস্যুতে, বফোর্সের ইস্যুতে। আমার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টও তো বলতে পারে শাহবানু মামলায় অ্যালিমনি লিগালি এস্টাবলিশ তো সুপ্রিম কোর্টই করেছিল, কিন্তু সেটা যদি ভারতবর্ষের সংসদ মেজরিটি ভোটে
ভিটো করে দেয়, কোর্টের কি করার থাকতে পারে বলো? কিছু করার নেই। তখন তো রাজীব গান্ধীর কাছে প্রচুর মেজরিটি, মানে এত 413 400, সেইটাই বলছি যে ভারতবর্ষের ইতিহাসে এত মেজরিটি কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। মাতামহও পায়নি। হ্যাঁ, সেই হ্যাঁ, তো তা সত্ত্বেও তো ওটা হয়েছিল। আর সুপ্রিম কোর্ট, আমার এইখানেই আমি কনক্লুড করব, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে একটা ইউসিসি হলো, যেমন অন্যান্য রাজ্য হয়েছে, কিন্তু পলিটিক্যাল উইল, সোসাইটাল কনসেন্ট এবং একটা এনলাইটেনমেন্ট মুভমেন্ট, এই তিনটে যদি হাতে হাত না ধরে তাহলে শুধু আইন করে কিছু হয় না। 100 বার আপনার সঙ্গে এই ব্যাপারে 100 ভাগ। এই এনলাইটেড মুভমেন্টের জায়গাটাই এখন মানে পলিটিক্যাল উইলে নেই, এনলাইটেড মুভমেন্টটাও খুব তোমাদের সমাজে সংস্কারক নেই কেন? এটা সংস্কারক নেই বললে ভুল হবে। আপনাকে বলি যে দেখুন, এত মুসলিমদের মধ্যে খুন হয়েছে না, এত লোক খুন হয়েছে, যেহেতু একটা আছে যে মোহাম্মদের সমালোচনা করলে মানুষকে খুন, মানে খুন করে দিলে সে জান্নাতে যাবে, এই যে একটা চলে আসছে, যার ফলে তো আপনি তো জানেন কি কলেজ স্ট্রিটে ভোলানাথ সেন খুনের মামলাটা জানেন? আমি না। বলে দিই ঘটনাটা। ভোলানাথ সেন বলে একজন প্রকাশক ছিল কলেজ স্ট্রিটে, তো উনি টেক্সট বই বের করতেন। টেক্সট বইয়ে মোহাম্মদের জীবন, অনেকের সঙ্গে মোহাম্মদের জীবনীও দিয়েছেন তিনি একটি মোহাম্মদের ছবি দিয়েছিলেন, ছবিটা কি লন্ডন মিউজিয়ামে আছে, সেই ছবিটাই দিয়েছিলেন। তাকে কিন্তু সেই পেশোয়ার থেকে লোক এসে কলেজ স্ট্রিটে খুন করে গিয়েছিল। তাহলে এই যে বলছি, মানে চার্লি আবদো হওয়ার অনেক আগে কলেজ স্ট্রিট হয়েছে? কলেজ স্ট্রিট হয়েছে অনেক আগে। ও, এটা খুব সম্ভবত 1916 এরকম সালের দিকে হয়েছে, খুন হয়েছে কলেজ স্ট্রিটে। তো এই যে বড় ভয়, আতঙ্ক, খুন, এটা খুব মাত্রায় কাজ করে। এই এর পেশাওয়ার থেকে এসেছিল? পেশোয়ার থেকে। আর একটু ডিপে যাই আমি, আমার বিশ্লেষণটা দেখুন, বুদ্ধ যখন ধর্ম প্রচার করছে, বুদ্ধ হাতে কিন্তু ক্ষমতা নেই, তিনি রাজ ক্ষমতা ছেড়ে দিয়ে গেছেন, তিনি সাধারণ মানুষ, তার হাতে ক্ষমতাও নেই, মিলিটারি নেই, কিচ্ছু নেই। খ্রিস্ট যখন ধর্ম প্রচার করছেন, তারও হাতে মিলিটারি নেই, রাজনীতি নেই, ক্ষমতা নেই, তিনি সাধারণ মানুষ। মোহাম্মদ যখন ধর্ম প্রচার করছেন, তিনি প্রথম জীবনে ছিলেন একটা সাধারণ একটা মানে এতিম। তিনি যখন ধর্ম প্রচার করতেন, তিনি তখন কিন্তু শাসনকর্তাও বটে, একাধিক ধর্মীয় কর্তা, শাসনকর্তা, যার ফলে তার অনেক বেশিরভাগ বাণী হয়েছে কি পলিটিক্যাল এবং ক্ষমতার বাণী। সব এই হচ্ছে জায়গা, এই যে বেসিক তফাতটা, এইটাই হয়ে গেছে তফাত। এবং যার ফলে দেখবেন মোহাম্মদ যখন মারা গেলেন, তারপর পরপর খলিফাগুলো সব খুন হতে আরম্ভ করলো। মানে অর্থাৎ ইসলামের প্রথম থেকেই রাজনীতি এবং ধর্ম, শাসন এবং ধর্ম মিলেমিশে একাকার, আপনি আলাদা করতে পারবেন না। এবং ঠিক এই কারণেই বেশিরভাগ ইসলামিক স্টেটেই, যেখানে মুসলিমের সংখ্যা গরিষ্ঠ, সেখানে গণতন্ত্র নেই, থাকবেও না। ছিল, টার্কিতে ছিল। হ্যাঁ, টার্কিতে সে একজনকে জন্মেছিল, ওই কামাল আতাতুর্ক, তার আমার অনেক সংস্কার হয়েছে। কামাল তুনে কামাল কেয়া ভাই, হ্যাঁ, নজরুল লিখেছিলেন। এইটা কিন্তু আমি খুব গভীরভাবে ভেবে এই অ্যানালিসিসটা করেছি। বা যাই করুন লিখতে যাবেন না। না, লিখেছি আমি একটা বইও লিখেছি, আপনাকে বলে দিই, মুসলমান সমাজের সংস্কার। বইটি ইংরেজিতে অনুবাদ হচ্ছে, নিউ ইয়র্ক থেকেই বেরোবে, বাংলাতেও অনেক পড়েছে, মুসলমান সমাজের সংস্কার। সেখানে বলেছি আমি কেন এটা হচ্ছে, রুটটা কোথায়। তো আপনি একসঙ্গে এত কাজ করেন কি করে? একদিকে বই লেখেন, একদিকে আন্দোলন করেন, একদিকে আবার ওকালতি করেন। ওকালতিতে সামান্য দিন এসেছি, ওকালতিতে আমার মতো লোকের মতো ওকালতিতে টিকতে পারবো কিনা খুব সন্দেহ আছে। আর মূলত আমি গেছি আর জনস্বার্থ মামলা। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, ইউ আর অ্যান অ্যাডভেঞ্চারাস পারসন। মানে আপনি জীবনটাকে বেশ ওয়ান লাইফ, অতএব এটাকে আমি আমার শর্তে বাঁচবো। যা কিছু করতে হবে এই জীবনেই করতে হবে, এটাই কিছু চেষ্টা করতে হবে ভালো কিছু করার। ওই যে বলেছি, যারা দুটো লোকও জেনে যেতে পারে, এই লোকটা ভালো কিছু করার চেষ্টা করেছিল। খুব ভাল লাগলো, অতি চমৎকার। দেখুন, এই যে অনুষ্ঠানটা করতে এসেছি, আমার হাতে খুব একটা টাকা নেই, আমার স্ত্রী 50,000 টাকা দিয়েছে, আমার একটা দিদি 50,000 টাকা দিয়েছে, কিন্তু আমি ভেবেছি লোক দেবে, হবেই, এটা ভালো কাজে লোক আসবে, এগিয়ে আসবে, এরকম হবে। তো আর দিদি আর বউ ছাড়া আর কেউ দেয়নি? না, তার এসেছে, অনেকে এগিয়ে আসছে। আচ্ছা,
50,000 টাকা তারা চাপ এই করা একটা যাবে জিনিস না। জেনেছে। বাঙালি খুব কিপটে, হ্যাঁ, বাঙালি। না, একটা জিনিস জেনেছে যে এই লোকটাকে টাকা দিলে এর গুড পারপাসে হবে, এটা জেনেছে, এই ট্রাস্টটা এসেছে। এই হুম। তো আপনি মুক্ত হস্তে দান করুন একটা অ্যাপিল করতে পারেন, এইখানেই করতে পারেন। না ওই কিন্তু সেক্ষেত্রে কাকে দিতে হবে টাকা, কার নামে চেক কাটতে হবে? না ওই সেকুলার মিশন ট্রাস্টই আমাদের অর্গানাইজ করছি, আমাদের সংগঠনের হচ্ছে সেকুলার মিশন ট্রাস্ট। এখনও দেখুন আমরা দুটো প্রিন্সিপাল খাড়া করেছিলাম, যে 18 বছর পর্যন্ত কারো রিলিজিয়ান থাকবে না, অর্থাৎ 18 বছর পর তাকে সুযোগ দিতে হবে ইলেক্ট করার, যে সে হিন্দু হবে কি বুদ্ধ হবে, খ্রিস্টান হবে কি নাস্তিক হবে। আর পৃথিবীতে কোনো কিছুই সমালোচনা ঊর্ধ্বে নয়, সে কোনো ধর্ম, কোনো গ্রন্থ, কোনো ব্যক্তি, তার যত ফ্যান ফলোয়ার্স থাকুক, যত বছরের তার মতবাদ থাকুক হোক, কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। এই দুজন যদি এই দুটো প্রিন্সিপালে কেউ বিশ্বাস করে, তা দেখে বলি যে আমাদের সঙ্গে আসতে পারো। এই হচ্ছে আমাদের দুটো ক্রাইটেরিয়া। খুব কঠিন ক্রাইটেরিয়া। এই প্রথমটা যদি বা মানে, দ্বিতীয়টা মানা তো খুব কঠিন। আমার ছেলের ক্ষেত্রে আমার ছেলের কোনো নেই, সেটি যেটা করবে আমি, যেটা প্রচলিত অর্থ বলে মুসলমানই, আমার ছেলের হয়নি, কারণ বিশ্বাস করি না সেটা হয়েও নি, করিও নি। আর দ্বিতীয়ত আমাদের ক্ষেত্রেও আমরা খুব অল্প বয়সের মধ্যে বডি দান করেছি, আমি আমার স্ত্রী। কিন্তু হবেটা কি, যে ছেলেটা খুব নিঃসঙ্গ বোধ করবে। না মনে হয় মাথার মধ্যে যদি শৈশব থেকে তার এই কি বলবো বৌদ্ধিক চেতনা জাগ্রত করা যায়, যখন বাবা মা থাকবে না তখন তার একা এই পৃথিবীর সঙ্গে নেগোশিয়েট করতে খুব কষ্ট হবে। ওই যে আর্নল্ড বলছে না, আমরা আধুনিক মানুষ মাত্রই একা। তো আধুনিক মানুষ, আপনি আধুনিক হলে আপনাকে একা হতেই হবে, নাহলে আপনি আধুনিক হতে পারবেন না। না, এটা সবসময় ঠিক না না। অনেকটা ক্ষেত্রে, আর ছেলের ক্ষেত্রে আমি এটা ধরিয়েছি যে রবীন্দ্রনাথটা পড়ো, অনেক দুঃখ যন্ত্রণা লাঘব হয়ে যাবে। আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। একটা ছোট্ট ঘটনা বলি। তখন আমার বাড়িতে আমি একমাত্র রোজগার করি, আমার ভাই অনেক লোক এসে রয়েছে, কেউ কিছু করছে না, আমাকেই সব বাজার করো, স্কুলে যাও, চাকরি করো, পড়ো। প্রচণ্ড রেগে ফিউরিয়াস হয়ে গেছি। তো আমার স্ত্রী তখন একটা গান শুনিয়েছিলেন আমাকে, যে আমার যেসব দিতে হবে সে সে তো আমি জানি। মধ্যবিত্তের জন্য রবীন্দ্রনাথ একটাই গান লিখেছেন। যাই হোক, হ্যাঁ, ওই গানটা পড়ার পর আমিও অনেক শান্ত এবং বিবেচনা করি, ঠিকই তো, আমার যত বিত্ত প্রভু আমার যত গ্লানি। ঠিক আছে, তার মানে আপনি নিজে এইসব মানে ক্রিয়েটিভ লিটারেচার কিছু লিখেছেন? ক্রিয়েটিভ লিটারেচারে আমি একটা নভেল লিখেছিলাম অনেক দিন আগে, সেটা এখনো প্রকাশ করিনি, লেখার স্তরে রয়েছে। সেটা কি আর আরেকটা করেছিলাম আমি, এই ক্রিয়েটিভ লিটারেচার মধ্যে একটা পার্ট 3 বলে একটা সিনেমার চিত্রনাট্য লিখেছিলাম। এনএফডিসি প্রথমে অ্যাপ্রুভাল দিয়েও ছিল টাকা দেবে বলে, গেল, কিন্তু তারপরে টাকাটা দেয়নি, সিনেমাটা হলো না। ও, একটা রেডিমেড চিত্রনাট্যও আছে আপনার? এনএফডিসিতে, হ্যাঁ, পার্ট 3 মানে আমার একটা জিনিস মনে হয়েছিল যে আমাদের সংবিধানে না কিছু ইনহেরেন্ট ত্রুটি আছে, ইনহেরেন্ট উইকনেস আছে, ত্রুটি নয়, ইনহেরেন্ট উইকনেস। পার্ট 3 মানে মৌলিক অধিকারের মধ্যে। হ্যাঁ, না এত ইলাবোরেট হ্যাঁ। কনস্টিটিউশন হলে তো তা হবেই। সেই এত বড় একটা থার্নিটের মতো কনস্টিটিউশন পৃথিবীর কোন দেশে আছে? বিলেতে কোনো লিখিত কনস্টিটিউশনই নেই, না, পুরোটাই কনভেনশন। সেখানে মানুষের বিচারবোধ অনেক বেশি র্যাশনাল, না র্যাশনালিজম না থাকলে হবে না, না এই ট্রু। ঠিক আছে ওসমান, নমস্কার।